আচ্ছা দেখ, আমরা আগের দিনকার সারফেস কেমিস্ট্রি পড়াচ্ছিলাম, তার প্রথমে কিছুটা পড়িয়েছি। সারফেস কেমিস্ট্রি কিছুটা আমরা শুনতে পাচ্ছিস দেবরূপা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে। তো আমরা অলরেডি সারফেস কেমিস্ট্রির ওপরে একটা ক্লাস করেছি, খানিকটা পড়িয়েছি। জাস্ট একটু আমি বলে দিচ্ছি যে কি ক্লাসটা আমরা করিয়েছিলাম, একটু রিক্যাপ দিচ্ছি, তারপরে আমরা আজকের পড়াতে চলে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সারফেস কেমিস্ট্রিতে আমরা ফার্স্ট যে জিনিসটা নিয়ে ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে অ্যাডজর্পশন। হোয়াট ইজ অ্যাডজর্পশন, এটা নিয়ে আমরা বলেছিলাম। অ্যাডজর্পশন হচ্ছে এমন একটা ফেনোমেনা যে প্রসেস অফ অ্যাকুমুলেশন অফ মলিকুলার স্পিসিস অ্যাট দ্য সারফেসে মলিকুলার স্পিসিসগুলো শুধু আটকাবে। এই যে যখন বাঁদিকের ছবিটা দেখতে পাচ্ছি যে সারফেসেই শুধুমাত্র এরকম 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 সারফেসেই শুধু যদি আটকায়, তাহলে সেগুলোকে, সেই ফেনোমেনাটাকে বলে অ্যাডজর্পশন। এটা ইনসাইড বা বাল্ক ফেনোমেনা নয়, ভিতরে কখনো কোনো মলিকিউল ঢুকবে না, প্রথম কথা এটা বলেছিলাম। দ্বিতীয় কথা, এটা অনেক রকমের হয়, সলিড লিকুইডের মধ্যে হয়, লিকুইড গ্যাসের মধ্যে হয়, এরকম ধরনের অনেক রকমের প্রসেস হতে পারে। লিকুইড হতে পারে, গ্যাস লিকুইড হতে পারে, লিকুইড সলিড গ্যাস হতে পারে, এরকম বিভিন্ন রকম টাইপের হতে পারে। বাল্ক ফেজ এবং সারফেস ফেজের মধ্যে ডিফারেন্স থাকতে পারে। সে যাকে যাই হোক না কেন, অ্যাডজর্পশনের এগুলো হচ্ছে টাইপ, অনেক রকম টাইপের অ্যাডজর্পশন হতে পারে। তো তাতে গুরুত্বপূর্ণ দুটো টার্ম আমি বলেছিলাম, যেটা আজকেও কাজে লাগবে। সেটা হচ্ছে যে যার উপরে অ্যাডজর্পশন হয়, যে সারফেসটার উপরে, তাকে বলে অ্যাডজর্বেন্ট। এটা হয়তো একটা সারফেস, তার উপরে কোনো মলিকিউল এসে আটকাচ্ছে, তো যার উপরে অ্যাডজর্পশন হবে এটাকে বলে অ্যাডজর্বেন্ট। আর যেগুলোর অ্যাডজর্পশন হয় সেগুলোকে বলে কি? অ্যাডজর্বেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো টার্ম, একটা হচ্ছে বেন্ট আর একটা হচ্ছে বেড। যার উপরে অ্যাডজর্পশন হয় তাকে বলে অ্যাডজর্বেন্ট, আর যেটার অ্যাডজর্পশন হয় তাকে বলে অ্যাডজর্বেট। এই কথা আমি বলেছিলাম আগের দিনকার অ্যাডজর্বেট অ্যান্ড অ্যাডজর্বেন্ট সম্পর্কে। নেক্সট আমি অ্যাডজর্বেট, যেরকম চক দিয়ে যদি লেখা হয় বোর্ডে, তাহলে চকের বোর্ডের ওপরে লেখা হচ্ছে, তাহলে বোর্ডটা হবে অ্যাডজর্বেন্ট, এবং চক এর গুঁড়োগুলো বোর্ডের ওপরে আটকাচ্ছে, তাহলে চকের গুঁড়োগুলো হবে অ্যাডজর্বেট। এরপরে আমরা অ্যাবজর্পশন এবং অ্যাডজর্পশনের মধ্যে ডিফারেন্স কি হতে পারে সেটার কথা বলেছিলাম, যে অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন একটা ডিফারেন্ট ফেনোমেনা। অ্যাবজর্পশনে ইন্টেরিয়ার পার্ট, মানে ভিতরের পার্টও রেসপন্সিবল হয়। বাঁদিকে যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাডজর্পশন, শুধুমাত্র সারফেসেই মলিকুলগুলো আটকাচ্ছে, বাইরেই, শুধু ভিতরে ঢুকছে না। কিন্তু ওখানে যদি দেখিস তাহলে দেখতে পাবি যে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, একটা ভিতরের লেয়ার ঢুকে গেছে, আরও ভিতরে ঢুকে যেতে পারে, আরও ইন্টেরিয়ারে ঢুকে যেতে পারে, অসুবিধার কিছু নেই। অ্যাবজর্পশন মানে হচ্ছে সেখানে কিন্তু ইন্টেরিয়ার বা বাল্ক ফেনোমেনা, ভিতরের পার্টগুলোও কিন্তু রেসপন্সিবল। এছাড়াও আরও অনেক রকমের ডিফারেন্স আছে, সেগুলো নিয়েও আমরা বলেছিলাম যে এটা বাল্ক ফেনোমেনা, সারফেস ফেনোমেনা, এতে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, নন ইউনিফর্ম। এটা অ্যাবজর্পশন এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক দুই হতে পারে। অ্যাডজর্পশন শুধুমাত্র এক্সোথার্মিকই হয়, এর রেটটা ইউনিফর্ম, সবসময় একই রকমের হয়। কিন্তু অ্যাডজর্পশন কখনো প্রথমের দিকে বেশি হয়, পরের দিকে কমে যায়, সারফেসের এর উপর ডিপেন্ড করে না। এরকম বেশ কয়েকটা ডিফারেন্স অ্যাডজর্পশন অ্যাবজর্পশনের মধ্যে ছিল। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে বলেছিলাম সেটা হচ্ছে যে অ্যাডজর্পশনের কারণ কি, কেন সারফেসে কীরকম অ্যাডজর্পশনটা হয়। তো সে প্রসঙ্গে আমি বলেছিলাম যে সারফেসে যে মলিকিউল থাকে তার উপরে আনব্যালেন্সড ফোর্স থাকে। ভিতরের যে মলিকিউল থাকে তার উপরে ভিতরের সমস্ত দিকেই মলিকিউল রয়েছে এবং সমানভাবে তাকে অ্যাট্রাক্ট করে, সেই জন্য ওই মলিকিউলের উপরে কোনো রকম এক্সট্রা ফোর্স পড়ে না। কিন্তু কি হয়, সারফেসের মলিকিউলগুলোতে কি হয়, সবসময় সারফেসের যে মলিকিউলগুলো তার ভিতরের দিকে কিন্তু অ্যাট্রাকশনটা থাকে,
উপরের দিকে কোনো অ্যাট্রাকশন থাকে না, কারণ ওটা সারফেসে উপরের দিকে হয়। তার ফলে কি হয় না, সারফেসে অন্য মলিকিউলকে অ্যাট্রাকশন করার একটা টেন্ডেন্সি থাকে। যেরকম চারকোল, তার উপরের দিকে যে মলিকিউলগুলো রয়েছে তার উপরে কিন্তু খুব একটা অ্যাট্রাকশন, মানে একটা উপরের দিক থেকে অ্যাট্রাকশন, উপরের দিকে তো ব্যালেন্স করছে না, উপরের দিকে অ্যাট্রাকশন থাকছে, এবং যার জন্য কিনা চারকোলের উপর অক্সিজেন মলিকিউলগুলো কিন্তু অ্যাডজর্ব। এই কথাটাই আমি বলেছিলাম রিজন ফর অ্যাডজর্পশন, যে মলিকিউলগুলো যখন বাল্কে থাকে তার ফোর্স কিন্তু তার উপরে কিন্তু ব্যালেন্স ফোর্স, সবসময় ব্যালেন্স ফোর্স থাকে, স্টেবল থাকে, এবং তার এনার্জি কম থাকে। কিন্তু একটা সারফেসে যখন মলিকিউল থাকে এই দিকের কোনো অ্যাট্রাকশন থাকছে না, আনব্যালেন্স ফোর্স এবং আনস্টেবল, এবং তার মোর এনার্জি থাকে, মোর এনার্জিটাকে কম্পেনসেট করার জন্য উপর থেকে মলিকিউলগুলোকে অ্যাট্রাক্ট করে, এবং এটাই ছিল রিজন ফর অ্যাডজর্পশন। আনব্যালেন্স ফোর্সের জন্য অ্যাডজর্পশন হয়, এই কথা আগের দিনকার বলেছিলাম। কমন অ্যাডজর্বেন্ট কিছু কিছু আছে, যেরকম চারকোল, সিলিকা জেল, অ্যালুমিনিয়াম জেল, ক্লে, এগুলো হচ্ছে অ্যাডজর্বেন্ট, এগুলো কিন্তু অ্যাডজর্পশন করে। কমন অ্যাডজর্বেন্ট বলতে এগুলোকে বোঝায়। এরপরে আমরা কিছু এক্সাম্পল দিয়েছিলাম, যেরকম র সুগারকে যদি আমরা এরকমভাবে ফিল্টারের মধ্যে ঢেলে দিই, তাহলে চারকোল কিন্তু, অ্যানিমাল চারকোল কিন্তু সুগারের পার্টটাকে অ্যাবজর্ব করে, এবং যার জন্যে ক্লিয়ার সুগার সলিউশন এখান থেকে তৈরি হয়। এটা হচ্ছে কমন ফেনোমেনা। এরপরে বলেছিলাম যে অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন অনেক সময় দুটো একসাথেই হতে পারে, তাকে বলে সবশন, যে কিছু মলিকিউল সারফেসেও আটকালো, আবার তারপরে কিছু মলিকিউল ভিতরের দিকেও চলে এলো, সারফেসেও আটকেছে, ভিতরের দিকেও চলে এলো, মানে বাল্ক ফেনোমেনাও হয়েছে, আবার সারফেসেও মলিকিউলগুলো আটকে। যদি এরকম হয়, অ্যাডজর্পশন প্লাস অ্যাবজর্পশন এরকম যদি হয়, তাহলে সেটাকে বলে সবশন। যেরকম ডাইং অফ ফেব্রিক বা জামা কাপড়ে যে রং করা হয়, কালার করা হয়, সেগুলো কিন্তু এর সাথে কোয়াইট ডিপেন্ডেন্ট। তো অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন যদি একসাথে হয়, তার কথা আমি আগের দিনকার বলেছিলাম। অ্যাডজর্ব মলিকিউলগুলো যেগুলো রয়েছে সেগুলো অ্যাডজর্পশন হয়তো হয়েছে, অ্যাডজর্পশন তার উপরে হয়েছে, হওয়ার পরে এই মলিকিউলগুলো আবার বেরিয়ে চলে যেতে পারে, ওখান থেকে বেরিয়ে চলে যেতে পারে, রিমুভাল হতে পারে। যদি রিমুভাল হয় তাকে বলে কি ডিজর্পশন, মানে আটকালো অ্যাডজর্পশন, আর বেরিয়ে চলে যাওয়া মানে জাস্ট উল্টোটা, দ্যাট ইজ কল্ড ডিজর্পশন। তো ডিজর্পশন এরকম হতে পারে। এরপরে আমি বলেছিলাম যে থার্মোডাইনামিক অ্যাসপেক্ট, মানে থার্মোডাইনামিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাডজর্পশন কিরকম টাইপ না। অ্যাডজর্পশন তো বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, কি যে হয় কিছুক্ষণ মাঝে মাঝে। তো আমরা বলতে চাইছি যে এটা কিন্তু অ্যাডজর্পশন এক্সোথার্মিক প্রসেস, মানে ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ, ডেল্টা এস ভ্যালু হচ্ছে পজিটিভ। সেই জন্যে লো টেম্পারেচারে কিন্তু সবসময় অ্যাডজর্পশনটা ভালো হয়, লো টেম্পারেচারে ভালো হয় অ্যাডজর্পশন অলওয়েজ ফাস্টার অ্যাট লো টেম্পারেচার। এসব কথা আমি বলেছিলাম আগের দিনকার ক্লাসে। তো অ্যাডজর্পশন এবং অ্যাবজর্পশন সলিডের ওপরে বা লিকুইডের ওপরে ইত্যাদি হতে পারে। তো সেখানে কত রকম টাইপের অ্যাডজর্পশন রয়েছে এ প্রসঙ্গে আমি বলেছিলাম যে দু রকম টাইপের অ্যাডজর্পশন হয়, একটাকে বলা হয় ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিজর্পশন, আর একটাকে বলা হয় কেমিজর্পশন। কিসের ওপরে বেস করে না, এখানে কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সের ওপর বেস করে। ফিজিজর্পশনে কিন্তু এই যে সলিডের সাথে গ্যাস বা লিকুইডের যে অ্যাট্রাকশনটা হবে, সেই অ্যাট্রাকশনটা কিন্তু ভীষণ উইক টাইপের। যেখানে যে কি ধরনের ফোর্স আছে না, সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্স আছে, উইক, যেটা ফিজিজর্পশনের কথা বলা হয়েছিল যে উইক ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স আছে। কিন্তু স্ট্রং ফোর্স মানে বন্ড করে, এক্স্যাক্টলি যদি কোনো বন্ড হয় এরকম ধরনের, তখন তাকে বলা হচ্ছে কি কেমিজর্পশন। এবং যেখানে যেটা খুব স্টেবল এবং খুব স্ট্রং বন্ড করে যদি অ্যাডজর্পশন হয়, তাকে বলা হয় কি কেমিজর্পশন। তো দু রকম টাইপের অ্যাডজর্পশন হয়, একটা হচ্ছে ফিজিজর্পশন, একটা হচ্ছে কেমিজর্পশন, সে কথা আমি বলেছিলাম। এবারে এই অ্যাডজর্পশন প্রসেস নিয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম, যে ফিজিজর্পশন কেমিজর্পশন হয়। ফিজিজর্পশন কেমিজর্পশন, প্রথম কথা ফিজিজর্পশনটা কিভাবে হয়। দেখ, একটা সলিড সাবস্ট্যান্স রয়েছে, তার উপরে মলিকিউলগুলো ঘুরে বেড়াচ্ছে। তো মলিকিউলগুলোর মধ্যে কি ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স হবে, আমি আগেই বলেছি ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স হবে।
তো ভ্যান্ডাল অ্যাট্রাকটিভ ফোর্স কিন্তু উইক, তাই এটা ফাস্টের কোনো ব্যাপার নেই, ধীরে ধীরে কিছু মলিকুল আসছে, আটকাচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, এরকম টাইপের আর কি হতেই থাকছে। তো এই যে প্রসিডিওরটা তুই দেখতে পাচ্ছিস, এই প্রসিডিওরটা কিন্তু ফিজিক্স অপশানের ক্ষেত্রে এটা হয়। ধরা যাক প্লাটিনামের একটা সারফেস আছে, তার উপরে হাইড্রোজেনের অ্যাডসর্পশন হচ্ছে, তো কোনো অসুবিধার কিছু নেই, হাইড্রোজেন আস্তে আস্তে আসবে এবং হাইড্রোজেন ওই সারফেসের উপরে আটকাবে। জাস্ট সো সিম্পল, খুব স্বাভাবিকভাবেই এটা হবে এবং এর জন্য কোনো টেম্পারেচার বা এরকম ধরনের কিছু দরকার পড়বে না, এর জন্য কোনো এনার্জি দরকার নেই। আনব্যালেন্সড অ্যাট্রাকটিভ ফোর্সের জন্যই এটা হতে থাকবে এবং আস্তে আস্তে তারা আটকাবে। এটা হচ্ছে ফিজিক্স অপশানের ক্রাইটেরিয়া। তো ফিজিক্স অপশান একই সারফেসের উপরে ফিজিক্স অপশান কেমিক্স অপশান দুটোই হতে পারে, কিন্তু তার জন্য কন্ডিশনকে ডিফার করাতে হবে। কন্ডিশন ডিফারেন্ট করাতে হবে মানে কি না, ধর এটা অ্যাডজর্ব, ধর এখানে যে অ্যাট্রাকশনটা ফিজিক্স অপশানের ক্ষেত্রে অ্যাট্রাকশনটা হচ্ছে কি ভ্যান্ডাল অ্যাট্রাকটিভ ফোর্স, তো ফিজিক্স অপশানে ভ্যান্ডাল অ্যাট্রাকটিভ ফোর্স হয়েছে। কিন্তু যদি আমরা এখানে দেখা যায় যে এই যে হাইড্রোজেন মলিকিউলসগুলো উপরে ঘুরে বেড়াচ্ছে, তারা যদি ওর সাথে কোনো কেমিক্যাল বন্ড ফরমেশন করে, ওর সাথে যদি কোনো বন্ডিং হয়, তখনই কেবলমাত্র সেটাকে আমরা কি বলবো, কেমিক্যাল অপশন বলবো। যদি কোনো বন্ড ফরমেশন হয়, যেমন ধর আমি বলছি যে এখানে দেখ যে আমরা কেমিক্যাল অপশানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ডিফাইন্ড অ্যাজ দ্য ফেনোমেনা দ্যাট অকার্স when gas molecules or atoms are held to the surface of a solid by chemical bond। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কথাটা রয়েছে যে কেমিক্যাল বন্ড করে কিন্তু ওটা অ্যাটাচড হতে হবে। দ্য কেমিক্যাল অপশন or chemical adsorption is defined as the phenomena that occurs when gas molecules or atoms are held to the surface of the solid by chemical bonds। তো কেমিক্যাল বন্ড এখন করতে গেলে সবসময় কি হয়, কেমিক্যাল বন্ড করতে, ধর এইটা একটা, ধর কথার কথা এটা একটা সারফেস, এর ওপরে হাইড্রোজেন মলিকিউল গিয়ে জুড়বে, হাইড্রোজেন মলিকিউলগুলো জুড়বে। তো কেমিক্যাল বন্ড হওয়া মানে হচ্ছে কিছু বন্ড ভাঙবে এবং কিছু বন্ড গড়বে। এই হাইড্রোজেন বন্ডটা ভাঙবে এবং ভেঙে তারপরে হাইড্রোজেন এর গায়েতে আটকাবে, কিন্তু তোকে তো এই বন্ডটা ভাঙতে হবে, এই বন্ডগুলো তো ভাঙতে হবে। তো ওই বন্ডগুলো ভাঙতে গেলে তো কি দরকার, এনার্জি দরকার, বন্ডটা ভাঙার জন্য এনার্জি দরকার। সেই জন্য ফিজিক্স অপশানে যেরকম নর্মাল টেম্পারেচারেতেই ফিজিক্স অপশান হয়ে যাবে, কেমিক্যাল অপশান কিন্তু ইনিশিয়ালি একটা এনার্জি লাগবে, নাহলে তুমি বন্ডটা ভাঙতে পারবে না। দেখ আমি তোকে দেখাচ্ছি, দেখলেই তুই বুঝতে পেরে যাবি যে এই প্রসিডিওরটা যখন হচ্ছে তখন কিন্তু এখানে হাইড্রোজেন জুড়ে রয়েছে। এই দেখ হাইড্রোজেনের মধ্যে বন্ড আছে, এটাকে যদি তুই হাইড্রোজেন বলিস, এটাকে যদি হাইড্রোজেন বলিস, তার মধ্যে এটা তো বন্ড আছে। তাহলে এটা যদি এখানে আটকাতে চায়, তাহলে এই বন্ডটা তো ভাঙতে হবে, নাহলে তো তাদের ফ্রি ভ্যালেন্সি হবে না। ব্যাপারটা পরিষ্কার করে বোঝার চেষ্টা কর যে তাদের মধ্যেকার বন্ডটা না যদি ভাঙে, সে তাহলে কি করে আটকাবে? হাইড্রোজেন তো একটার বেশি বন্ড করতে পারবে না, ওকে যদি বন্ড করতেই হয়, ও যদি এমনি অ্যাট্রাকশনে আটকাতো তাহলে আলাদা কথা ছিল, ও তো ভ্যান্ডাল অ্যাট্রাকশনে আটকাচ্ছে না, এখানে তো কেমিক্যাল অপশনের কথা বলা হচ্ছে। তো তাহলে কি করতে হবে না, ওইখানে যে হাইড্রোজেন বন্ডটা আছে সেই বন্ডটা কিন্তু ভাঙতে হবে। তার জন্য কি লাগবে? অবভিয়াসলি টেম্পারেচার লাগবে এখানে, সেই জন্য একটা কন্ডিশন লেগে যাচ্ছে কি হাই টেম্পারেচার, কিন্তু এখানে লাগছে। হাই টেম্পারেচার দিতে কি হলো, পরিষ্কার ব্যাপার বুঝতে পারলি যে হাইড্রোজেন কিন্তু যখন মলিকিউল ছিল, হাইড্রোজেন জুড়ে ছিল, তার থেকে ভেঙে হাইড্রোজেন অ্যাটম হলো, হাইড্রোজেন অ্যাটম হয়ে ওর গায়েতে আটকে গেল। তো ন্যাচারালি এই যে প্রসেসটা কিন্তু এটা কিন্তু আগের ফিজিক্যাল অ্যাবজর্পশনের মতো নয়, এখানে কিন্তু একটা কন্ডিশন জরুরি, একটা টেম্পারেচার তোমাকে দিতে হবে, ওখানের বন্ডটা ভাঙতে হবে এবং হাইলি স্পেসিফিক। যে কারোর সাথে তো বন্ড করে না। তুমি প্লাটিনামের সাথে হাইড্রোজেনের এই ব্যাপারটা করতে পারো, কিন্তু প্লাটিনামকে সরিয়ে যদি চারকোল দাও, তার সাথে নন নেসেসারি হাইড্রোজেন কোনো বন্ড করবে। অ্যাকচুয়ালি ফিজিক্স অপশন কিন্তু যে কারোর সাথে যে কারোর হতে পারে, কারণ ভ্যান্ডাল অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য কোনো ওরকম কন্ডিশন দরকার নেই যে ভ্যান্ডাল অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য কোনো ভ্যান্ডাল অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য আমি এরকমভাবে চারকোলের সাথেই অ্যামোনিয়ার হবে বা হাইড্রোজেনের সাথেই প্যালাডিয়ামের হবে, এরকম কোনো কন্ডিশন নেই। যে কোনো দুটো সারফেসের মধ্যেই ভ্যান্ডাল অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে। কিন্তু কেমিক্যাল অপশন যখন করছে, যখন বন্ড ফর্মেশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে কিন্তু আলাদা করে আমি বলছি যে এটা কিন্তু স্পেসিফিক। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং কেমিক্যাল অপশানে কথাটা আমি তোকে বললাম যে কেমিক্যাল অপশন কিভাবে হয়। এবার হচ্ছে অ্যাডজর্পশনের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো নিয়ে আমরা আগের দিনকার আলোচনা শুরু করেছিলাম এই আলোচনাগুলো। আজকে একবার বলে দিচ্ছি, একটা দুটো আলোচনা হয়েছিল, তারপরে আমরা টেম্পারেচার রিলেটেড আলোচনাটা হয়েছিল, তারপরে আমরা চলে। তো এখানে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে।
যেরকম স্পেসিফিসিটি অফ দ্য অ্যাডসরবেন্ট, মানে কি অ্যাডসরবেন্ট নিচ্ছি, নেচার অফ দ্য অ্যাডসরবেন্ট, রিভার্সিবিলিটি অফ দ্য প্রসেস, এনথালপি অফ অ্যাডসর্পশন, অ্যাক্টিভেশন এনার্জি, লেয়ার্স অফ অ্যাডসর্পশন আর সারফেস এরিয়া অফ অ্যাডসরবেন্ট। এগুলো অনেকগুলোই কিন্তু এরকম ধরনের কন্ডিশন আছে যার উপরে কিন্তু অ্যাডসর্পশন ডিপেন্ড করে। কারণ অ্যাডসর্পশন ভালো হবে কি খারাপ হবে, কোন ক্ষেত্রে বেশি হবে না হবে, এগুলো তো কম্পেয়ার করতে হতেই পারে। তো সেই কম্প্যারিজনগুলো যাতে সহজে আমরা পড়তে পারি সেই জন্যই এই ব্যাপারটা করা হচ্ছে। কি অ্যাডসর্পশনের কি ক্যারেক্টারিস্টিক্স, প্রথমে দেখ স্পেসিফিসিটি অফ দ্য অ্যাডসরবেন্ট। কি বলছি আমরা, ভালো করে বোঝার চেষ্টা কর। স্পেসিফিসিটি অফ দ্য অ্যাডসরবেন্ট মানে কি বলতে চাইছি না, দেখ একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে যে আমি এখানে একটা সারফেস রেখেছি এবং সেখানে অন্য মলিকিউল এসে অ্যাডসর্পশন হচ্ছে। তো এইখানে কি আছে, কি ধরনের ফোর্স আছে, কি ধরনের ফোর্স আছে, ভ্যান ডার অ্যাট্রাকটিভ ফোর্স। তো বলা হচ্ছে ভ্যান ডার ওয়াল ফোর্সেস আর কি ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি, ইউনিভার্সাল মানে তার জন্য কোনো বেরিয়ার নেই যে এটার সাথে এটার ভ্যান ডার ওয়াল ফোর্স হবে, এরকম কোনো ব্যাপার। সিলিকা জেলের সাথে অ্যামোনিয়া হতে পারে, সিলিকা জেলের সাথে কার্বন ডাইঅক্সাইড হতে পারে, ক্লের সাথে অক্সিজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, যে কারোর সাথে যে কারোর কিন্তু ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকটিভ ফোর্স হতে পারে। আমার কথা বুঝতে পেরেছিস? তো সেই জন্যে এটাতে কিন্তু কোনো স্পেসিফিক ব্যাপার নেই। ফিজিক্স অপশানে কিন্তু ইউনিভার্সাল, ফিজিক্স অপশান যে কারোর সারফেস নাও যে কারোর সাথে হতে পারে। কিন্তু দেখ কি লেখা আছে, হাইলি স্পেসিফিক টু দ্য কেমিক্যাল বন্ডস বিটুইন অ্যাডসরবেন্ট অ্যান্ড অ্যাডসরবেট। যে কেমিক্যাল বন্ড যখন করছে, কেমিজ অপশান যখন হচ্ছে, তখন তো কে কার সাথে বন্ড করবে, কার কত ভ্যালেন্সি, সে ব্যাপারটা তো স্পেসিফিক। সেই জন্য কেমিজ অপশান কিন্তু যে কোনো দুটো জিনিস নিয়ে, একটা সলিড একটা গ্যাস নিয়ে নিলাম আর কেমিজ অপশান হতে শুরু করে দিল, এমনটা নয়। ফিজিক্স অপশান কিন্তু এরকম অ্যাব্রাপ্টলি হতে পারে, কিন্তু কেমিজ অপশানটা ওরকমভাবে হয় না। এবং এই বন্ডগুলো আয়নিক বা কোভ্যালেন্ট বিভিন্ন রকমের নেচারের বন্ড হতে পারে, বন্ডের নেচারগুলো বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্স সবসময়তেই ইউনিভার্সাল। ইউনিভার্সাল এবং ফিজিক্স অপশানের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু কেমিজ অপশানের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা গুরুত্বপূর্ণ। যে কেমিজ অপশানের ক্ষেত্রে আয়নিক বা কোভ্যালেন্ট বন্ড হতে পারে এবং সেটা কিন্তু সবসময় কি স্পেসিফিক। অ্যাডসরবেন্টের সাথে যে অ্যাডসরবেটের যে বন্ড হবে সেটা কিন্তু স্পেসিফিক। তাহলে প্রথম কথাটা বললাম। এবার হচ্ছে নেচার অফ দ্য অ্যাডসরবেট। অ্যাডসরবেট মানে কোনটাকে বলেছিলাম, যেটা অ্যাডসর্পশন হচ্ছে। আরে চারকোলের উপর অ্যামোনিয়া অ্যাডসর্পশন হচ্ছে, তাহলে অ্যামোনিয়াকে বলা হবে অ্যাডসরবেট আর চারকোলটাকে বলা হবে অ্যাডসরবেন্ট। তো আমরা দেখি যে সব গ্যাস সমানভাবে অ্যাডসর্পশন হয় না। যাদের কি কন্ডিশন, না কন্ডিশন হচ্ছে যে ইজিলি লিকুইফায়েবল গ্যাস, যাদের সহজে লিকুইফাই করা যায়। ইজিলি লিকুইফায়েবল গ্যাস মিনস হাই টেন্ডেন্সি টু বিকাম লিকুইড হুইচ টার্ন শুড হ্যাভ গ্রেটার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তো পরিষ্কার কথা, পরিষ্কারভাবেই লেখা রয়েছে যে যেগুলোকে সহজে লিকুইফাই করা যায় তারাই কিন্তু সব থেকে ভালো অ্যাডসর্পশনটা হবে। সহজে লিকুইড করা যায়, যা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডকে খুব প্রেশার দিলেই কিন্তু লিকুইফাই হয়ে যাবে, তার মানে ওর অ্যাডসর্পশনটা ভালো হবে, ওখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি আছে। তো কাকে ভালো লিকুইফাই করা যাবে সেটা কি করে বুঝবো, না ওদের ক্রিটিক্যাল টেম্পারেচারে ভ্যালু দেওয়া থাকে। ক্রিটিক্যাল টেম্পারেচারে ভ্যালু যত হাই হবে, দেখ এখানে লেখা আছে হায়ার দ্য ভ্যালু অফ ক্রিটিক্যাল টেম্পারেচার অফ দ্য গ্যাস মোর ইজিলি ইট উইল বি লিকুইফাইড। তার মানে তখন অ্যাডসর্পশনটা হবে কি গ্রেটার এক্সটেন্ডে। আমাকে কয়েকটা গ্যাস দিয়ে যদি ক্রিটিক্যাল টেম্পারেচার বলে দেয়, তাহলে যার ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি তার অ্যাডসর্পশন বেশি হবে। আমরা এখানে এক্সাম্পল নিচ্ছি একটা, ধর যে অনেকগুলো ক্রিটিক্যাল টেম্পারেচার বলে দিয়েছে, সালফার ডাইঅক্সাইড 430, দেখা গেলে 430, 406, 304, 190, 134, 126, 33 এরকম করে দেওয়া রয়েছে। তাহলে ক্রিটিক্যাল টেম্পারেচার আস্তে আস্তে কমছে, যত যাচ্ছিস আস্তে আস্তে কি হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারটা কমছে। ক্রিটিক্যাল টেম্পারেচার ডিক্রিজ করা মানে কি ইজিলি এজ অফ লিকুইফ্যাকশন ডিক্রিজেস, তত তাকে লিকুইফাই করা ডিফিকাল্ট হচ্ছে। তো অ্যাডসর্পশন অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ডিক্রিজ করবে। ক্রিটিক্যাল টেম্পারেচার বাড়লে অ্যাডসর্পশন বাড়ে, তো এদিক থেকে লেফট টু রাইট তো ক্রিটিক্যাল টেম্পারেচার কমছে, তাহলে অ্যাডসর্পশনটা অটোমেটিক্যালি ডিক্রিজ করবে। তার ভ্যালুও দেয় 380, 180, 48, 16.9.3, 8.0, 4.5। তো ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়, যথেষ্ট বাড়ি পরীক্ষায় দিয়েছে। তো অর্ডার ফর্ডার সাজাতে দেয়, ইত্যাদি দেয়, কিন্তু ক্রিটিক্যাল টেম্পারেচারটা বলে দেবে।
তো সেটার উপরে বেশ করে তুই এই সাজাবি। তো এরকমভাবে হতে পারে। আচ্ছা, এবারে হচ্ছে কি না, আমরা যে অ্যাডজর্পশন যে প্রসেস করি, সেই অ্যাডজর্পশন প্রসেসের কিন্তু কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেরকম কি না, অ্যাডজর্পশনে সবসময় কিন্তু হিটটা বেরোতে থাকে, এক্সোথার্মিক হয়। সেই জন্যে অ্যাডজর্পশন টেম্পারেচার বাড়ালে কিন্তু জেনারেলি কি হয়, ডিজর্পশন হয়। টেম্পারেচার বাড়ালে অ্যাডজর্পশনটা কমে যায়, কারণ মলিকিউলগুলো দৌড়দৌড়ি বেড়ে যায়। টেম্পারেচার বাড়ানো মানে কি, কাইনেটিক এনার্জি বেড়ে যায়। তো লো টেম্পারেচারে অ্যাডজর্পশন হবে, কিন্তু হাই টেম্পারেচার যেই করবে তখন কি হয়ে যাবে, ডিজর্পশন হবে। এই দেখ, অ্যাডজর্বেন্ট ওপরে আটকাচ্ছে, অ্যাডজর্বেন্টের উপরে আটকাচ্ছে, অ্যাডজর্বেন্ট আর এটা হচ্ছে অ্যাডজর্বেন্ট। তো আটকে রকম হচ্ছে, হিট বেরোচ্ছে ডান দিকে। এবার তুমি যদি হিট দাও তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হবে, উল্টো দিকে রিয়াকশনটা হবে। যেরকম নাইট্রোজেন চারকোলের উপরে অ্যাটাচড হচ্ছে, তো প্রেশার ইনক্রিজ করতে হবে আর টেম্পারেচার ডিক্রিজ। এই দুটো কন্ডিশন মনে রাখবে, যে অ্যাডজর্পশন করাতে গেলে প্রেশার বাড়িয়ে দিতে হবে। প্রেশার বাড়ালে কি হবে না, গ্যাস মলিকিউলসগুলো কাছাকাছি চলে আসবে, ভালো ওর গায়েতে অ্যাডজর্পশন হবে। তো প্রেশার বাড়াতে হবে, কিন্তু টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে। টেম্পারেচার বাড়ালে হবে না, কারণ যে মলিকিউলগুলো আটকেছে, ধর অলরেডি আটকে গেছে, কিছু মলিকিউল ধর দেয়ালের গায়েতে আটকে গেছে, তুই যেই টেম্পারেচার দিবি যেগুলো আটকেছে ওগুলো খুলে বেরিয়ে চলে আসবে। আবার নতুন হয়তো কিছু আটকাবে, কিন্তু যেগুলো আটকে ছিল ওগুলো বেরিয়ে চলে আসবে। তো সেই জন্য কখনোই কিন্তু টেম্পারেচারটা বাড়াতে নেই, কারণ লি শার্টলিয়াসের প্রিন্সিপাল, যে 11-এ যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার ছিল, ওইখানে ছিল লি শার্টলিয়াস প্রিন্সিপাল। সেখানে বলা ছিল যে যদি এক্সোথার্মিক রিয়াকশন হয়, তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, মানে কি ওদিক থেকে এদিকে চলে আসবে, মানে অ্যাডজর্পশনটা হবে না। তো এই বিষয়গুলো কিন্তু টেম্পারেচার কমাতে হবে, তাহলেই কিন্তু অ্যাডজর্পশনটা ইনক্রিজ করবে। যত টেম্পারেচার তুমি কমাবে ততই কিন্তু অ্যাডজর্পশনটা ইনক্রিজ করবে। প্রেশার যত কমাবে তত কিন্তু অ্যাডজর্পশনটা ডিক্রিজ করে যাবে। টেম্পারেচার যত বাড়াবে অ্যাডজর্পশন ডিক্রিজ হবে। জাস্ট প্রেশার বাড়াতে হবে, টেম্পারেচার কমাতে হবে, জাস্ট উল্টো জিনিসটা দিলে হবে না, অ্যাডজর্পশনটা ডিক্রিজ করবে। যদি প্রেশারটা বাড়িয়ে দাও, টেম্পারেচার কমিয়ে দাও, অ্যাডজর্পশন ইনক্রিজ করবে। সেটাই এখানে লেখা রয়েছে এবং তুই দেখতে পারিস একই কথা এখানে রয়েছে। তো অ্যাডজর্পশন সম্পর্কে রিভার্সিবিলিটি অফ দ্য প্রসেস, কি করলে রিভার্সিবল হবে সেটার কথা। এবারে শোন একটা কথা, সেটা কি না, আমরা এক কথা বলেছিলাম যে আমরা আমাদের সিলেবাসে অনেক রকমের রয়েছে, কিন্তু অ্যাডজর্পশন যেটা সব থেকে কিনা কমন, সেটা হচ্ছে গ্যাসের সলিডের উপর অ্যাডজর্পশন। এটার থেকেই বেশি কোশ্চেন আসে, এটাই আমাদের সিলেবাসে রয়েছে। তো এটা যখন অ্যাডজর্পশনটা হবে, এটা তো এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস মানে কি, মানে হচ্ছে হিট লিবারেশন, হিট বেরোবে। এক্সোথার্মিক কথাটার মানে কি, এক্সোথার্মিক কথাটার মানে হচ্ছে যে সিস্টেম থেকে একটা কোথাও একটা ঘটনা ঘটছে, ওখান থেকে হিটটা বাইরে বেরিয়ে যাবে। তুমি যদি থাকো তাহলে তোমার কাছে গরম অনুভব হবে, তাকে বলে এক্সোথার্মিক। আর বাইরে থেকে যদি হিট ভিতরে ঢুকে যায়, বাইরেটা যদি ঠান্ডা হয়ে যায়, তুমি যদি ঠান্ডা ফিল করো, তাহলে ওটা এন্ডোথার্মিক। তো এই হচ্ছে প্রসেস। তো যেহেতু অ্যাডজর্পশনটা এক্সোথার্মিক, তাহলে আমরা কথা বলতে পারি যে সেখানে তাহলে হিট বেরোবে। কিন্তু এই যে অ্যাডজর্পশনটা এক্সোথার্মিক বললাম, এটা অতটাও এক্সোথার্মিক নয়। কেন না, এখানে কিন্তু খুব উইক ভ্যান ডার ওয়াল ফোর্সই কিন্তু রয়েছে, তাই অতটাও এক্সোথার্মিক নয়। যতটা আমি এক্সপেক্ট করছি ততটাও নয়। তাই 20 থেকে 40 কিলো জুল পার মোল এরকম ধরনের এনার্জি লিবারেটেড হবে। এটা যদি কেমিজ অপশন হতো, তাহলে কিন্তু সেখানে কেমিজ অপশন হলে কিন্তু সেখানে আরো বেশি অ্যামাউন্ট অফ হিট লিবারেশন হতো। কেমিজ অপশন হলে কিন্তু প্রায় 200 এর কাছাকাছি আর কি। কেমিজ অপশনও অ্যাডজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস, কিন্তু সেখানে অনেক বেশি হিট লিবারেশন হতো, কারণ নতুন বন্ড ফর্মেশন হচ্ছে,
নতুন বন্ড ফর্মেশন হলে কিন্তু অনেক বেশি হিট লিবারেশন হয়, প্রায় 200, ওটা যেরকম 20 থেকে 40, 200 এর কাছাকাছি বা আরো বেশি হতে পারে। মোর হিট ইজ ইভলভ, কথাটা বোঝা গেছে? তাহলে এনথালপি কতখানি এনার্জি লিবারেশন হয়, এনথালপি অফ অ্যাডজর্পশন, সেটার কথা আমি তোকে বললাম যে কতটা এখানে কিন্তু অ্যাডজর্পশনে হিট লিবারেশন হবে, কতটা গরম হয়ে যাবে, সে ব্যাপারটা আমাদের কম্পেয়ার করার সময় লাগবে, তো সেটার কথা বললাম। এবারে দেখ, যে কথা তো আমি আগেই তোকে বলেছি যে টেম্পারেচার তুই যত বাড়াবি তত কিন্তু অ্যাডজর্পশনটা কি হবে না, অ্যাডজর্পশনটা কিন্তু কমবে, এটা আমি আগেও বলেছি। তো যেহেতু দেখ, অ্যাডজর্পশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস অ্যাকর্ডিং টু লি শাটলিয়ার্স প্রিন্সিপাল, ইট ইজ ফেভার্ড অ্যাট কি লো টেম্পারেচার। এটা সবসময় মনে রাখবি, লো টেম্পারেচারে কিন্তু অ্যাডজর্পশন ভালো হবে, সব সময়ের জন্যই এটা অ্যাপ্লিকেবল। টেম্পারেচার যদি লো হয় তাহলে অ্যাডজর্পশনটা ভালো হবে, টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে ডিজর্পশনটা হতে থাকবে। তো এই নিয়ে আরো অনেক কথাবার্তা রয়েছে, আমি সেগুলো বলবো। তো এটা আজকে আমি এখান থেকে বলছি। এবারে শোন, যে একটা কথা বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে কি না, এখানে একটা রিয়াকশন কোঅর্ডিনেটের সাথে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ রয়েছে। এখানে কি লেখা আছে? অ্যাক্টিভেশন এনার্জি। এখন প্রশ্নটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি কথাটার মানে কি? অ্যাক্টিভেশন এনার্জি বলতে কি বোঝায়? না, একটা রিয়াকশন যখন হয় তখন রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এমনি এমনি যায় না, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এমনিতেই হয়ে যায় না, তার জন্য অনেক এনার্জি দরকার লাগে। কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, কতটা লাগবে ওই প্রসেসটাকে এক্সিকিউট করাতে। তুমি একটা প্রসেস, যে কোনো একটা রিয়াকশন হচ্ছে, তো যে কোনো একটা যে রিয়াকশন হচ্ছে সেই রিয়াকশনটা হওয়ার জন্য, একটা রিয়াকশন হতে গেলে এনার্জি লাগবে। তো বলা হচ্ছে যে তাকে একটা বেরিয়ার ক্রস করতে হবে, তাকে একটা বেরিয়ার ক্রস করতে হবে, এনার্জি বেরিয়ার। অ্যাক্টিভেশন এনার্জি ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি required to convert reactants into respective product. তো দেখ, যে এখানে আমি যেটা তোকে দেখাচ্ছিলাম গ্রাফটা আরেকবার দেখাই, যে গ্রাফটাই তুই কি দেখতে পাচ্ছিস না, এটা হচ্ছে রিয়াক্ট্যান্টের এনার্জি, এটা হচ্ছে প্রোডাক্ট এনার্জি। আমি বলছি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এরকম ডাইরেক্টলি এরকম চলে যায় না, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট চলে যাবে এরকম চলে যায় না, কখনোই এরকম হয় না। রিয়াক্ট্যান্টের এনার্জি বাড়াতে হবে, এতটা এনার্জি বাড়াতে হবে, বাড়িয়ে এই রকম জায়গায় একটা পৌঁছতে হবে, তবেই কিন্তু সেটা প্রোডাক্টে কনভার্টেড হবে। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে কোনো একটা রিয়াকশন এক্সিকিউট করতে গেলে তোমার কি লাগবে? অবশ্যই কিন্তু এনার্জি লাগবে, এনার্জি রিকোয়ারমেন্ট আছে, ওখানে এনার্জি লাগবে। তো এই এনার্জি দিয়েই কিন্তু তবেই রিয়াকশন করাতে হবে। কিন্তু ফিজিজর্পশন বা ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এখানে তো উইক ভ্যান ডার ওয়াল ফোর্স, সেটা তো এমনিতেই হতে পারে, এমনিতে অ্যাট্রাকশন হতে পারে। তাহলে ফিজিজর্পশনের ক্ষেত্রে কি তোমার টেম্পারেচার দেওয়া দরকার রয়েছে? আমার ক্রস দিয়ে দিয়েছি, মানে কি এরকম ভাবে হিট দেওয়ার দরকার নেই, কথাটা বোঝার চেষ্টা কর। ফিজিজর্পশনে তো কোনো বন্ড ফন্ড ভাঙছে না, জাস্ট এমনি অ্যাট্রাকশন। তো এই যে এমনি মেয়ার অ্যাট্রাকশন, সেটার জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো এনার্জি রিকোয়ারমেন্ট নেই, তাই আমি কোনো এনার্জি দেওয়া দরকারও পড়বে না এক্ষেত্রে। আমার কথাটা বুঝেছিস? তো আমি বলতে চাইছি যে ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ফিজিজর্পশনের জন্য কোনো এনার্জির দরকার পড়ে না। এবারে দেখ কেমিজর্পশন হচ্ছে, কেমিজর্পশনে কিন্তু হাইড্রোজেনের সাথে প্যালাডিয়ামের বন্ড হবে, বন্ড হওয়ার জন্য কিছু বন্ড ভাঙতে হবে, নতুন বন্ড গড়তে হবে, তখন কিন্তু একটা এনার্জির দরকার লাগবে। তো ফিজিজর্পশন লো টেম্পারেচারে, কিন্তু কেমিজর্পশন এই কারণেই হায়ার টেম্পারেচারে বা হাই টেম্পারেচারে হয় এবং হাইড্রোজেন মলিকিউলগুলো ওখানে আটকায়। কেমিজর্পশন প্রথমে কিন্তু টেম্পারেচার লাগবে, পরে আর লাগবে না।
প্রথমে ইনিশিয়ালি তোমাকে টেম্পারেচার দিতে হবে। হাইড্রোজেন মলিকিউল যদি নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়ামের উপরে যদি হাইড্রোজেন মলিকিউল অ্যাডসর্পশন হতে চায়, তাহলে ইনিশিয়ালি তোমাকে এনার্জি দিতে হবে। কেন এনার্জি দিতে হবে না? কেমিজপশনটা মানে হচ্ছে কেমিক্যাল বন্ড ফর্মেশন। বন্ড ফর্মেশন করতে গেলে কিন্তু কিছু বন্ড ভাঙতে হবে এবং অ্যাক্টিভেশন এনার্জি দরকার লাগে। সাপ্লাই অফ অ্যাক্টিভেশন এনার্জি ভার্সেস অ্যাক্টিভেটেড অ্যাডসর্পশন। এই যে অ্যাডসর্পশনটা হচ্ছে এটাকে বলে অ্যাক্টিভেটেড অ্যাডসর্পশন। রিঅ্যাক্ট্যান্ট থেকে করসপন্ডিং প্রোডাক্টে আমরা নিয়ে যেতে গেলে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু দরকার, যেটা তাকে বলে কি অ্যাক্টিভেশন এনার্জি। এখানেই কিন্তু ডিফারেন্স হয়ে গেল যে ফিজিক্যাল অ্যাডসর্পশনের সাথে কেমিক্যাল অ্যাডসর্পশনের কিন্তু পার্থক্য আছে। ফিজিক্যাল অ্যাডসর্পশনে কোনো রকম এনার্জি রিকোয়ারমেন্ট নেই, কিন্তু কেমিজপশনে বা কেমিক্যাল অ্যাডসর্পশনে রিকোয়ারমেন্ট আছে। তো অ্যাক্টিভেশন এনার্জি পয়েন্ট অফ ভিউ থেকে আমি ডিফারেন্স তোকে বোঝালাম। এবারে দেখ কি কথা না, ধর এটা একটা ফিজিক্যাল অ্যাডসর্পশন হচ্ছে, ধর কেন এটা একটা ফিজিক্যাল অ্যাডসর্পশনই হচ্ছে। তো এই ফিজিক্যাল অ্যাডসর্পশন যে হচ্ছে তাতে দেখ মলিকিউলগুলো আস্তে 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 কি হচ্ছে না, সারফেসের বিভিন্ন জায়গায় কিন্তু লেয়ারগুলো আটকাচ্ছে। এরকম আটকাতে আটকাতে এরকম আটকাতে আটকাতে একটা পুরো লেয়ার কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেল, ধর এই বেডটার উপরে এরকম মলিকিউলস করে আটকাচ্ছে। তো এই আটকানোর পরে একটা সময় তো এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো সব ভরে যাবে, নাকি ভরবে না? কোনো একটা সময় তো ভরবে। তারপরে যে মলিকিউলগুলো এখানে যদি আরো পড়ে থাকে, মলিকিউলগুলো যদি এইখানটা আরো 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 এরকম পড়ে থাকে, তখন কি হবে? যদি একটা লেয়ার পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তারপরে আরো যদি মলিকিউল পড়ে থাকে, না কোনো অসুবিধার কিছু নেই, তখন ওই মলিকিউলের ওপরেই কিন্তু আবার একটা লেয়ার চাপবে। কারণ ভ্যান ডার ওয়াল ফোর্সের জন্য এসব কে মলিকিউল আছে না আছে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। একটা সারফেসের উপর আর একটা কিছু অ্যাটাচ হলেই হবে। তো আমি প্লাটিনামের সারফেসের উপরে অ্যাটাচ করাচ্ছি নাকি তার উপরে একটা লেয়ার পড়েছে তার উপরে অ্যাটাচ করছি, এটা কোনো বড় ব্যাপার নয়। মানে কি, এই কথাটাকেই বলে ফিজিক্যাল অ্যাডসর্পশন বা ফিজিজপশন হচ্ছে কি মাল্টি লেয়ার। মাল্টি লেয়ার মানে কি, একটা লেয়ার অ্যামোনিয়া ধর পুরো আটকে রয়েছে, তারপরে কি আর অ্যাডসর্পশন হবে না? হবে। এই প্লাটিনামের উপরে অ্যামোনিয়া আটকে রয়েছে, অ্যামোনিয়ার উপরে অ্যামোনিয়া আটকাবে, তখন কিন্তু স্টেগন্যান্ট ফেজ হয়ে গেল অ্যামোনিয়া, তখন অ্যাডসরবেন্ট হয়ে গেল অ্যামোনিয়া কোটেড চারকোল। আগে শুধু চারকোল ছিল, এখন অ্যামোনিয়া কোটেড চারকোল, ওর সাথে অ্যামোনিয়া অ্যাটাচড হচ্ছে। আমার কথা ধরতে পারছিস, বুঝতে পারছিস? তো মাল্টি লেয়ার হবে, একটা লেয়ারের উপর আর একটা লেয়ার এরকম পড়তে 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 যাবে। এটা ফিজিজপশনের একটা নেচার। কিন্তু আজকে তুই বল, কমন সেন্স অ্যাপ্লাই করে বল, যে কেমিজপশনে কি মাল্টি লেয়ার হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব নয়। কেন না, হাইড্রোজেন তো কেমিজপশনে বন্ড করছে, তো লেয়ারটাতে যদি পুরো বন্ড হয়ে যায়, তাহলে এখন উপরে কি আছে? প্যালাডিয়ামের উপর কি আছে? হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন আবার হাইড্রোজেনের থোড়ি হাইড্রোজেনের সাথে বন্ড করবে, সেটা তো সম্ভব না। সেই জন্য আমি বলতে চাইছি যে কেমিজপশন কিন্তু সেখানে মাল্টি লেয়ার হওয়ার সম্ভাবনা আছে, কারণ সেখানে শুধুমাত্র ভ্যান ডার ওয়াল ফোর্স এবং ভ্যান ডার ওয়াল ফোর্স ইউনিভার্সাল, যে কারোর সাথে হতে পারে। সেই জন্য দেখ এখানে লেখা আছে কি, এই দেখ মাল্টি লেয়ার, মাল্টি মলিকিউলার লেয়ার রয়েছে। তো বুঝতে পারছিস অসুবিধা কিছু হচ্ছে না। তো মাল্টি মলিকিউলার লেয়ার হবে, একটা লেয়ারের উপরে আরো লেয়ার চাপতেই পারে, কোনো অসুবিধার কিছু নেই, অ্যাডসরবেন্টে এরকম হতেই পারে। তো কেমিজপশনে কি হবে? কেমিজপশনে আমি বলেছি যে একটা লেয়ার হয়তো জমা হয়ে গেল, তারপরে কিন্তু তার উপরে কিন্তু লেয়ারটা জমতে চাইবে না। আরে বাবা, এটা তো স্পেসিফিক, কে কার সাথে বন্ড করবে। তো প্যালাডিয়ামের উপর হাইড্রোজেন বন্ড করছে, এখন প্যালাডিয়ামের সব জায়গা ভরে গেছে, হাইড্রোজেন ওর উপরে রয়েছে। এবার যখন হাইড্রোজেন পাঠাতে যাবো, হাইড্রোজেন কি আর হাইড্রোজেনের সাথে বন্ড করবে? করবে না। তো ফিজিজপশন হলে সেটা মাল্টি লেয়ার ফরমেশন হতে পারে, কিন্তু কেমিজপশন হলে সেখানে কিন্তু কোনো রকম কোনো
মাল্টি লেয়ার ফরমেশনের কোনো ব্যাপার নেই, এসব কথা এখানে লেখা রয়েছে। নেক্সট হচ্ছে কি না, নেক্সট হচ্ছে তোকে যেটা বলবো সেটা হচ্ছে কি, এই হচ্ছে চারকোল বা কাঠ কয়লা টাইপের যে জিনিসটা, সেটা এই চারকোল জিনিসটার সারফেস এরিয়া খুব বেশি হয়, ভিতরে প্রচুর পোরাস থাকে, ফুটো 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 থাকে। পোরাস জিনিসের সারফেস এরিয়া অনেক বেশি, ভিতরেও মলিকুল ঢুকে রিয়াকশন করতে পারে। সেই জন্য কোনো কিছু জিনিস যদি ফুটো ফাটা এরকম টাইপের থাকে তাহলে সেটা ভালো। তো ওর ভিতরে কিন্তু এরকম আছে, চারকোলের ভিতরে দেখতে পাবি না, আমি আমি বলছি দেখতে পাবি না, তুই তুই হয়তো কয়লা নিয়ে কাঠ কয়লা নিয়ে এরকম ভাবে দেখার চেষ্টা করছিস, এসব ফালতু কাজ করে লাভ নেই, কারণ তুই দেখতে পাবি ওটা 10⁻⁹ ডাইমেনশন, 10⁻⁹ এটা দেখতে পাবে। মাইক্রোস্কোপে 10⁻⁶ পর্যন্ত দেখতে পাবে, ও তো মাইক্রোস্কোপের নিচেও দেখা যাবে না, এইসব আলট্রা মাইক্রোস্কোপ সেসবের নিচেও দেখা যাবে। কত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম চারকোলের মধ্যে এরকম পোর্স আছে, এই পোর্স গুলোর মধ্যে ওই গ্যাসগুলো ঢুকে যাবে। এইভাবে চারকোল কি করে না, গ্যাসকে অ্যাবজর্পশন করে। তো আমরা যে কথাটা বলতে চাইছিলাম সেটা অলরেডি বলেছি। সারফেস এরিয়া সবসময় অ্যাবজর্পশনটা কি, সারফেস এরিয়ার সাথে রেট অফ অ্যাবজর্পশন ডাইরেক্টলি প্রপোর্শনাল, একে অপরের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো সবসময় কি করতে হয়, অ্যাবজর্পশনটা বাড়ানোর জন্য ডাস্ট নিতে হয়, সারফেস এরিয়া বেশি হয়। গুঁড়ো জিনিসের সারফেস এরিয়া বেশি, বড় জিনিসের সারফেস এরিয়া বেশি না। জানিস তো কি জানিস? গুঁড়ো করলে গুঁড়ো করে এক জায়গায় যদি রেখে দিই, পাল করে পাল, হ্যাঁ এরকম দেখতে হলে তাহলে কি আর সারফেস এরিয়া তখন আরো উপর দেবে। বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ধর তোর একটা এরকম বক্স আছে, হ্যাঁ 3D এরকম বক্স আছে, এর সারফেস এরিয়া কোনগুলো? ধর একটা কাঠের টুকরো আছে, সারফেস এরিয়া কোনটা না, উপরে নিচে এই 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 সমস্ত জায়গায় সারফেস এরিয়া। এবারে তুই এইটাকে মাঝখান থেকে কেটে দিবি, কেটে দিলে সারফেস এরিয়া বাড়লো না কমলো? কেন বাড়লো? দুটো সারফেস নতুন পাওয়া গেল, মাঝখান থেকে যে এই টেবিলটা কেটে দেবো, এর সারফেসটা তো কাটা জায়গাটায় যে দুটো ভাগ হলো, ওই সারফেস গুলো তো আগে তুই দেখতে পাচ্ছিস। আবার এরকম ভাবে তুই কাটবি, আবার বাড়লো, আবার এরকম কাটবি, আবার বাড়লো, আবার এরকম কাটবি, আবার বাড়লো, আবার এরকম এরকম করে কাটবি। কাটতে কাটতে যখন গুঁড়ো করে ফেলবি তখন তার কি হবে? সে ছড়িয়ে থাকুক আর এক জায়গাতে থাকুক, তার সারফেসটা বাড়লো। প্রত্যেকটা দানার বাইরের গায়েতে রিয়াকশন করি, এখানে যখন এটার সাথে যখন তুই অ্যাসিডের রিয়াকশন করবি তখন কি হবে? তুই অ্যাসিডটা ফেলবি, এর গায়েতেই পড়বে, এর উপরের গায়েতে পড়বে, কিন্তু এর ভিতরে যে মলিকিউলগুলো রয়েছে তাতে কি টাচ করবে না। কিন্তু এইটাকেই যদি তুই গুঁড়ো করে দিস, এরকম গুঁড়ো করে দিস, তাহলে প্রত্যেকটা দানা, এগুলো দানা, প্রত্যেকটা দানা আলাদা করে রিয়াকশন করবে। তো সারফেস এরিয়া অটোমেটিক্যালি সব রিয়াকশন সেই জন্য কি অবস্থায় করতে হয়? ডাস্ট কন্ডিশনে। বড় বড় টুকরো নিয়ে রিয়াকশন করে না। সবসময় দেখবি মেটালের যত সব রিয়াকশন, কপার পাউডার, জিঙ্ক ডাস্ট এরকম লেখা থাকে। কেন লেখা থাকে? জিঙ্কের একটা বড় টুকরো নিয়ে রিয়াকশন করানো যায় না, জিঙ্কের পাউডার নিতে হবে, গুঁড়ো নিতে হবে, তবে রিয়াকশনটা হবে। কথাটা বুঝতে পেরেছি? ফাইনলি ডিভাইডেড লেখা আছে, finely divided substances are good adsorbent as they provide larger surface area for a given mass. একই জিনিস গিভেন মাস, এরা তো মাস 2 কেজি, ওরও 2 কেজি, কিন্তু সারফেস এরিয়াটা বেশি, মানে যাবতীয় সারফেস এরিয়ার উপর কিন্তু অ্যাবজর্পশনটা ডিপেন্ড করে যাবে। আমার কথাটা বুঝতে পেরেছিস? আমি যে প্রথমেই বেশ কয়েকটা জিনিস বলেছিলাম সেইগুলোই আলোচনা করছি, দেখ ভালো করে।
এগুলো আলোচনা করছি। দেখ আগের দিনটা যেটা বলেছিলাম, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। এইগুলো স্পেসিফিসিটি, নেচার, রিভার্সিবিলিটি, এনথালপি, অ্যাক্সিলারেশন, সারফেস এরিয়া। এই লাস্ট সারফেস এরিয়াতে চলে এলাম, বোঝা গেছে? তাহলে এগুলোর উপরে অ্যাডজর্পশন, তুমি যদি ভালো অ্যাডজর্পশন করতে চাও তাহলে এই এই বিষয়গুলো নজর রাখতে হবে। তুই এখন বলবি আমার অ্যাডজর্পশন করার কি দরকার, আমি আবার অ্যাডজর্পশন করবো, ফালতু উল্টোপাল্টা কথা বলেন কেন? অ্যাডজর্পশন আমার কি লাগবে, কি জীবনে কাজে লাগবে? না, এরকম বলতে নেই। আমি তোকে বলবো যে অ্যাডজর্পশন কত রকম কাজে লাগবে, ভাবলে তুই অবাক হয়ে যাবি। একটু সময় দে, আমি তোকে সব কথাই তুলে বলবো যে অ্যাডজর্পশন কি পরিমাণ কাজে লাগতে পারে আমাদের ডেইলি লাইফে তো বটেই, এছাড়াও অনেক রকমের ক্ষেত্রে কাজে লাগতে পারে। আমরা অ্যাডজর্পশনে সারফেস এরিয়া পর্যন্ত বলেছি অলরেডি, সারফেস এরিয়ার সাথে কীরকমভাবে ডিপেন্ডেন্ট সেটার কথা বলেছি। কেমিজর্পশন এবং ফিজিজর্পশনের মধ্যে ডিফারেন্স পরীক্ষায় দেয়, চল সেটা আমরা একটু পড়ে দেখে নিই, কারণ অনেক কিছুই আমরা জানি যেগুলো নিয়ে কোনো অসুবিধা কিছু হবে না। ফিজিজর্পশনে বারবার বলেছি ভ্যান ডার ফোর্স, কেমিজর্পশনে কি কেমিক্যাল বন্ড। এখানে ফিজিজর্পশনটা ভ্যান ডার ফোর্স মানে কি রিলেটিভলি উইক, কেমিক্যাল বন্ড মানে কি স্ট্রং। 20 থেকে 40 হিট অফ এনার্জি যে বেরোয়, 20 থেকে 40, কথা আমি আগেও বলেছিলাম, আর ওটা 40 থেকে 200 এর মতো। আমি বলছি 200 এর মতো, 40 থেকে 200 এখানে শেষ, তারপর থেকে শুরু করে 240 রিভার্সিবল। রিভার্সিবল মানে কি বেরোচ্ছে আবার হচ্ছে, অ্যাডজর্পশন, ডিসঅর্পশন, রিভার্সিবল। ওটাও তো সোজা নয়, কারণ ওটা বন্ড ফরমেশন হচ্ছে, যখন তখন ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে, আবার আসছো, ওরকম হবে না। যখন তখন ঢুকছো, যখন তখন বেরোচ্ছ, এরকম হবে? হবে না, হয় না। আমরা যখন এমএসসিতে ক্লাস করতাম তখন এরকম হতো যে ক্লাস শুরু হচ্ছে, অনেক স্টুডেন্ট আছে, আবার ফুটপাথ বেরিয়ে যাচ্ছে, স্যারা কিছু বলতো না, স্যারা কিছু নাথিং। কারণ ঘরগুলো হতো বিশাল বড় বড়, ঘরগুলো বিশাল বড় বড়, এবং ঘরের এরকম ধর এখান থেকে ধর অনেকটা এই ফ্ল্যাট পার করে হয়তো ওই পাশের ফ্ল্যাটের এরকম লম্বা একটা ঘর। এবার এই খানিকটা বাদে বাদে পাশে বড় বড় ধরে দরজা রয়েছে। আগেকার দিনের বিল্ডিং তো, সায়েন্স কলেজে বড় 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 সব দরজা রয়েছে, দরজার কাছে স্টুডেন্টরা বসতো অ্যাটেন্ডেন্স দিয়েই। আবার অনেক টিচার আছে তারা আবার লাস্টে অ্যাটেন্ডেন্স দেয়, মানে ক্লাসটা পুরো করার পরে অ্যাটেন্ডেন্স দেয়। সেখানে আবার ছক যে প্রথমের দিকে ছাত্র নেই, লাস্টে টুক করে ঢুকে পড়ে এসব সব বড় বড় ছেলে মেয়েরা, কেউ কিছু, মেয়েরাও যথেষ্ট করতো, ওরকম ঢুকে পড়তো। ছেলেরা তো করতোই যথেষ্টই, আমরা প্রেসিডেন্সি কলেজেও দেখেছি যে এখন অনেক স্টুডেন্টই আর কি, আমি করিনি কখনো, কিন্তু অনেক স্টুডেন্টই দেখতাম যে বেরিয়ে চলে যেত বা ঢুকতো, এরকম করতে থাকতো। ফিজিজর্পশন নট স্পেসিফিক, এরকম কোনো ব্যাপার নয় যে এর সাথে এ দিতে হবে, ওর সাথে। কেমিজর্পশন ভীষণ ভীষণ স্পেসিফিক, লো টেম্পারেচারে হবে। ইট অকার্স অ্যাপ্রিসিয়েবলি অনলি অ্যাট লো টেম্পারেচার, অনলি অ্যাট লো টেম্পারেচার, শুধুমাত্র লো টেম্পারেচারেতেই হবে। The extent of adsorption decreases as the temperature of the surface is raised. তুমি টেম্পারেচার বাড়ালে কি হবে? কমে যাবে adsorption। ওদিকে দেখ, it occurs all temperature, but the extent of adsorption increases with the rise in temperature. অ্যাকচুয়ালি কি কেমিক্যাল বন্ড করার জন্য তো এনার্জি লাগবে, তো তোমাকে প্রথমে কিন্তু টেম্পারেচারটা রাইজ করতে হবে, টেম্পারেচার বাড়াতে হবে, নাহলে তো বন্ডটা তো হবে না। তো প্রথমে কিন্তু টেম্পারেচারটা বাড়াবি যত, তত অ্যাডজর্পশন বাড়বে। যখন অ্যাডজর্পশনের সমান টেম্পারেচারে পৌঁছে গেল, তারপরে কিন্তু টেম্পারেচার বাড়লে কমতে থাকবে। আমি তোকে এ নিয়ে একটু বাদে ডিসকাস করছি, আমি তোকে বলছি। তো এগুলো অ্যাডজর্পশনের এক্সাম্পল। তুই বলবি ওটা কি, ওটা ওরকম মহিষের মতো একটা সিং ফিং, কি ওটা? ওটা হচ্ছে কি না, গ্যাস মাস্ক। এগুলো কিন্তু মুখের মধ্যে পড়ে নেয়। যারা মাইন্সে কাজ করে, মাইন্স খোঁড়াখুড়ি হয়, কয়লা ফয়লা পাওয়া যায়, আরো সব ওন মাইন্স এরকম থাকে না, তার মধ্যে কিন্তু অনেক নিচের দিকে মাটি খোঁড়াখুড়ি করে যে নিচের যে পোর্শন থাকে, সেই পোর্শনে কিন্তু অনেক রকমের পয়জনাস গ্যাস থাকে, কার্বন মনোঅক্সাইড থাকে, নাইট্রোজেন অক্সাইড থাকে,
এছাড়াও আরো অনেক রকমের ডেঞ্জারাস সমস্ত গ্যাস থাকে। মাইন্সের মধ্যে ওরকম ভাবে মাইন্সের মধ্যে গিয়ে কেউ ফুটবল খেলে না, ও করে ঢুকে গেল মাইন্সের মধ্যে, গুহার মধ্যে ঢুকে যাচ্ছি, ওরকম করে না, নিয়ম আছে। মাস্ক পরে নিতে হয়। আমি তোকে দেখাবো কিভাবে মাস্ক কাজ করে, নিশ্চয়ই দেখাবো। অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিডের সলিউশনকে চারকোল দিয়ে অ্যাডজর্পশন করা যায়, এগুলো ফিজিক্স অপশন এক্সাম্পল। কেমিক্যাল অপশন এক্সাম্পল, যেখানে বন্ড হয়, যেরকম সিলভার বা গোল্ড বা প্লাটিনাম অক্সিজেনের সাথে বন্ড হবে, হাইড্রোজেন নিকেল প্লাটিনাম, এগুলো কিন্তু সবসময়তেই কমন এক্সাম্পল যে অক্সিজেন কিন্তু গ্রাফাইটের উপর অ্যাডজর্পশন হয় বা অ্যাটমিক অক্সিজেন হিসাবে তার অ্যাডজর্পশনটা হতে পারে। এগুলো হচ্ছে অ্যাডজর্পশনের কেমিক্যাল অপশন এবং ফিজিক্স অপশনের এক্সাম্পল। এবারে চল আমি তোকে কয়েকটা কথা বলি, শোন ভালো করে। একটা বিষয় লক্ষ্য করবি যে আমি যদি টেম্পারেচারটা ভালো করে দেখ, ডান দিকে ছবিটা ভালো করে দেখ, তুই একটা জিনিস লক্ষ্য করবি, আমি একটা কাজ করছি, অ্যাডজর্পশন এখানে হচ্ছে, আমি কি করছি, টেম্পারেচারটাকে ফিক্সড করে দিয়েছি। ফিক্সড মানে ধর 30 ডিগ্রি কি 40 ডিগ্রি কি 20 ডিগ্রি যাই হোক, আমি একটা ফিক্সড করে দিয়েছি। এবারে কি করছি না, প্রেসারটাকে আমি বাড়াচ্ছি। টেম্পারেচার ঠিক রেখে প্রেসারটাকে বাড়াচ্ছি, অ্যাডজর্পশনটা কেমন হবে সেটাকে নিয়ে আমরা দেখছি যে অ্যাডজর্পশনটা বেশি বেশি মলিকুল অ্যাডজর্পশন হচ্ছে। এবারে টেম্পারেচার যেটা ফিক্সড করেছি সেটা লো টেম্পারেচার রেখেছি, কথাটা বোঝ। টেম্পারেচার যেটা ফিক্সড করেছি, ধর দেখ এগুলো হচ্ছে কি বলতো, আইনের ফাঁক। কারণ অনেক সময়তেই আমরা যে এক্সপেরিমেন্টাল প্রসিডিওর করি, অনেকেই অনেক কিছু বোঝে না, ভাবে যে সব বুঝেছে, কিন্তু না, বুঝতে পারে না, ভাবখানা করে যে প্রচুর বুঝতে পেরেছি। এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা যখন টিচার্সের ট্রেনিং নিয়েছিলাম, আমাদের ট্রেনিং হয়েছিল, 2 বছর ধরে ট্রেনিং হয়, এবং আমরা ট্রেন টিচার আর কি। ট্রেন টিচার মানে বিএড যারা করে তারা হচ্ছে টিচার। দেখবি স্কুলের অনেক টিচার যারা স্কুলে, এখন তো স্কুলে মানে ইয়ে করে দিয়েছে যে তোমার চাকরি পেতে গেলে তোমার বিএড এর অবশ্যই করতে হবে। তো বিএড পড়তে হয়, এডুকেশন নিয়ে পড়াশোনা করতে হয়। তো পড়ার পরে পড়ানোটা কিভাবে পড়াতে হয় সেটা ওখানে টেকনিকটা শেখানো হয় কিভাবে। কিন্তু তার মানে এই নয় যে সবাই ওই টেকনিকই ফলো করবে। নিজস্ব কিছু টেকনিক থাকে, কিন্তু সেটা নিজস্ব টেকনিক ফলো করার আগে ইন্ডিভিজুয়ালিটি ফর্ম করতে হবে, ইন্ডিভিজুয়ালি ফরমেশনের ব্যাপার থাকে। যেরকম যাদবপুর ইউনিভার্সিটিতে আমি করেছি বিএড, তো আমাদের একজন স্যার ছিলেন, তিনি আর কি আমাদের টেকনিক ইত্যাদি শেখাতেন। তো আমাদেরকে ইয়েতে পাঠাতেন, মানে আমরা কয়েকদিন ক্লাস করলাম, এবারে আমরা একটা অন্য স্কুলে আমাদেরকে পাঠিয়ে দেবে, সেখানে গিয়ে আমাদেরকে কয়েকটা ক্লাস নিতে হবে। তো আমরা যখন ক্লাস নিচ্ছি, ওই স্যারেরা কোনো কেউ ক্লাসের মধ্যে ঢুকে যাবে না। হয়তো আমি ক্লাস নিচ্ছি, আমি তো 9-এর ক্লাসে পড়াচ্ছি, ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছি, কেমিস্ট্রি কোনো একটা চ্যাপ্টার পড়াচ্ছি। এবারে আমার যে কলেজের স্যার, উনি আবার ওই স্কুলে চলে যাবেন। ওই স্কুলে চলে গিয়ে আমি যখন পড়াচ্ছি উনি ঢুকে যাবেন। তো ওখানে নাম্বার দেবেন, মার্কস দেবেন, যে আমার পড়ানোটা কোন জিনিস আপত্তিকর, হ্যাঁ, কোন জিনিস আমি ঠিক বোঝাতে পারছি না, বা ক্লাস আমি কন্ট্রোল করতে পারছি কিনা, ইত্যাদি ইত্যাদি, আমি পড়াতে পারছি কিনা, বোঝাতে পারছি কিনা, সব ইচ অ্যান্ড এভরিথিং এরকম ভাবে হয়, ওরকম ভাবে পরীক্ষা হয় এরকম। তো ওখানে একটা আমাদের এরকম সেশন ছিল। তো সেই সেশনে এরকম ছিল যে ছাত্রদের দিয়ে কঠিন প্রশ্ন করানো হবে, মানে ওটা স্যারেরাই ছাত্রদেরকে প্রশ্নগুলো দিয়ে দেবেন কোনো একটা টপিকের উপরে, এবং সেটা যে কনসার্ন টিচার আর কি যে পড়াচ্ছে সে জানতে পারবে না। এটা আর কি স্টুডেন্টের সাথে ওই স্যারের অ্যাডজাস্টমেন্ট, যে ওই স্যার স্টুডেন্টদের বলবেন যে তুমি এই প্রশ্নটা করবে, তুমি এই প্রশ্নটা করবে, এরকম ভাবে। তো সেই প্রশ্নগুলো একটা পার্টিকুলার টপিকের উপরে কঠিন প্রশ্ন। তো এটা দেখার জন্যে যে একটা ক্লাসের এনভায়রনমেন্টে একটা টিচার যখন খুব কঠিন একটা প্রশ্ন ফেস করে, তখন সে কিভাবে রিয়াক্ট করে, মানে তার বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম হয়। এবারে আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করলো, এবার আমি এই প্রশ্নটার অ্যান্সার জানি না, কথার কথা যে জানি না, হতে পারে জানি, কিন্তু ধরে নিলাম যে বাজে অবস্থা সিচুয়েশন একটা হতে পারে,
যে আমাকে তুই একটা কোশ্চেন জিজ্ঞাসা করলি, এবার আমি তার অ্যান্সার জানি না, এবারে সেখানে আমি কিভাবে সিচুয়েশনটাকে আমি ট্যাকেল করবো সেটা স্যার দেখবেন যে এ কিভাবে ট্যাকেল করছে, যে কোশ্চেন অ্যান্সারটা না জানার জন্য, না জানার ফলে কিভাবে ট্যাকেল করছে। তো বিভিন্ন টিচারের বিভিন্ন রকমের স্টাইল থাকে ট্যাকেল করার। যেরকম নাম্বার 1 ট্যাকেল করার স্টাইল হচ্ছে যে ওকে ঘুরিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা, ওই স্টুডেন্টটাকে, আচ্ছা তুমি এটা প্রশ্ন বলো তো, এটা এটা জানে না, আবার এটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, আগে ভালো করে পড়াশোনা করো। তারপরে এটা হচ্ছে একটা টেকনিক, যাতে করে ভবিষ্যতে আর ও কোনোদিন আমাকে না প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, এই ঝামেলাটা বন্ধ করার জন্য। যে এরকম ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করলে আমিও কমফর্টেবলি পড়াতে পারবো না, আমাকে সবসময় প্রশ্ন জিজ্ঞাসা করা সকলের সামনে এরকম ভাবে, এই ব্যাপারটা ঠিক না। এটা একটা টেকনিক যে ওকে আর কি একটা আরো প্রশ্ন জিজ্ঞাসা করে, ওকে বকাঝকা করে এমন করা যে পুরো ক্লাসকে সাইলেন্স করে দেয়া, এবং যাতে করে ক্লাসের আর কেউ কোনোদিন কোশ্চেন জিজ্ঞাসা করতে সাহস পাবে। এটা একটা টেকনিক, তুই নিজেও দেখে থাকবি যে এরকম ধরনের টেকনিক কিছু কিছু জন নেয়। সব বইতে লেখা রয়েছে, সাইকোলজিক্যাল ব্যাপার, এগুলো সত্যি সত্যি ব্যাপার। আর একটা টেকনিক কি জানে না, কিন্তু কোন একটা ভুল অ্যান্সার দেবে। হ্যাঁ, এবারে ভুল অ্যান্সারটা এমন ভাবে দেবে না তুই ধরতে পারবি না। হ্যাঁ, তুই হয়তো একটা সিম্পল একটা অঙ্ক করতে দিবি, স্যার একটু স্যার এই এই অঙ্কটা স্যার আমি পাচ্ছি না, স্যার একটু করে দেবেন, তুই খাতা ফাতা নিয়ে চলে গেছিস। তোকে তখন কি করবে, স্যার অঙ্কটা পড়েই বুঝে যাচ্ছে যে আমার দ্বারা এটা হবে না, অ্যাটলিস্ট এখন তো হবেই না, পারবো না। আরে বাবা, এই অঙ্কটা একদমই সোজা, তুমি এটাকে স্কোয়ার রুট করবে, করে দেখবে এরকম একটা আসবে, ডান দিক বাদিক ইকুয়ালাইজ করবে, তারপরে দুটোকে এরকম করে ইন্টিগ্রেশন করে এরকম তোকে না একটা লম্বা প্রসিডিওর বলবে, তুই ফলো করতে পারবি না, তুই করতেই পারবি না। তোকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে করে দেবে যে তুই বুঝবি না, অথচ বলে ফেলবি যে বুঝেছি। তোকে এরকম করে পুরো শেষ করে দেবে, তুই চলে যাবি। আরেকজন খুব সাধু টাইপের স্যার, মানে খুব ভদ্র টাইপের স্যার, উনি বলবেন যে দেখো এটা তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে আমি কালকে তোমাকে বলে দিই, কালকে জেনে ভালো করে বলে দিই, একটু আমার তো এখন মনে পড়ছে না। খুব ভদ্র টাইপের ছেলে মেয়েরা যারা আন্টি বা খুব ভদ্র স্যার এরকম ভাবে বলবে। কিন্তু আমাদের বিএডে এই কথা বলা হয় যে এই ব্যাপারটা যে আমি জেনে এসে বলে দিই, এই ব্যাপারটা কিন্তু করতে পারে, কোনো টিচার করতে পারে, কিন্তু সেটা যদি বারবার করতে থাকে, ধর আজকে জিজ্ঞাসা করলো আমি কালকে জেনে এসে বলে দেবো, আবার পরের দিনকে জিজ্ঞাসা করলো তখন আমি কালকে জেনে এসে বলে দেবো, তখন দেখা যাবে যে ওই টিচারের উপর একটা ইনকনফিডেন্স তৈরি হবে স্টুডেন্টদের, যে স্যারকে কিছু জিজ্ঞাসা করলেই পারে না, স্যার বই ফই না দেখলে পারে না। কারণ আমরা ছোটবেলা থেকে সব সময় দেখে আসছি যে যে টিচার হাতে করে বই নিয়ে ক্লাসে ঢোকে ওই টিচার ভালো না, আর যে টিচার বই ছাড়া পড়াতে পারে, বই ফই নেই, ফটাফট পড়িয়ে দিচ্ছে, বোর্ডে হু করে লিখে যাচ্ছে, ভালো টিচার। তারপরে কোনো কিছু হেল্প ছাড়া যে পড়াতে পারে সে হচ্ছে ভালো, আর যদি কেউ হেল্প নিয়ে পড়ায় তাহলে সে ভালো না। এটা স্টুডেন্ট সাইকোলজি। তো আমাদের বিএডে পড়ানো হতো যে তোমার যদি কোশ্চেন অ্যান্সার না জানা থাকে তাহলে তুমি কিন্তু স্টুডেন্টদের বলবে যে আমার এটা জানা নেই, আমি পরের দিনকার পড়াশোনা করে এসে বা বই পড়ে এসে আমি বলবো। এটাতে অপরাধের কিছু নেই, এটা বলা যেতে পারে। কিন্তু তার সাথে বিএডে আরও একটা বলা হচ্ছে, থিওরিতে বলা হচ্ছে যে ওই টিচার নিজেকে স্টুডেন্টদের কাছে এমনভাবে রিপ্রেজেন্ট করবে যে স্টুডেন্টরা এটা ভাবতে বাধ্য হবে যে স্যার অনেক কিছু জানেন, এটা হয়তো স্যারের পার্টিকুলারলি জানা নেই, মানে স্যার আগে নিজের জ্ঞান সম্পর্কে যথেষ্ট তার মানে প্রমাণ দেবেন যে স্যার অনেক কিছু পারেন ইত্যাদি। এবার তখন হয়তো স্টুডেন্টরা ভাববে যে স্যার এমনিতেই যথেষ্ট জ্ঞানী, কিন্তু হয়তো এই কোশ্চেনটার উত্তরটা জানেন না। সেই জন্যে ওটা বলার আগে নিজেকে একটা নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে। কিছু কিছু টিচারের আইডেন্টিটি আছে, বলতে না পারাটাই তার আইডেন্টিটি, সে কোনো কিছুই বলতে পারে না, সে শুধু আসে কিছু একটা রিডিং পড়ে চলে যায়, তাকে সেই জন্য কেউ প্রশ্ন জিজ্ঞাসাও করতে চায় না। কিন্তু আবার অনেক টিচার তার আইডেন্টিটি এমন যে সে যথেষ্টই জানে, তার পার্সোনালিটিও ঠিক আছে, স্টুডেন্ট ফিল্ড পার্সোনালিটি, স্টুডেন্টের সাথে একটা তার ওয়েভলেন্থ ম্যাচ করে। তো আমাদের এগুলো শেখানো হতো।
আমরা এগুলো শিখতাম আর কি কীরকম হতে পারে সেগুলো এক্সাম্পল দিয়ে বোঝাতেন স্যারেরা আর কি ক্লাস নিতেন ওরকম এক্সাম্পল দিয়ে বোঝাতেন। তো সব সময়তেই আইডেন্টিটি তৈরি করতে হয়, মানে অনেকগুলো টিচারের মধ্যে দেখা যায় যে সবসময় স্কুলে হয়তো 15 জন 20 জন টিচার আছে, কিন্তু দেখবি যে একজন বা দুজন টিচারের পড়ানো তোর খুব ভালো লাগে, সেগুলো তুই হাতে গোনা তুই কয়েকজন পাবি। অ্যাকচুয়ালি ওই টিচাররা নিজেদেরকে আইডেন্টিফাই করেছেন এবং অন্যদের থেকে আলাদা করে দিয়েছেন, কারণ তাদের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য। এমন নয় যে খুব জ্ঞানী টাইপের হতে হবে এর জন্যে যে অনেক জ্ঞান আছে, কিন্তু ঠিক স্টুডেন্টরা যেরকম ধরনের পছন্দ করে, যেভাবে পড়তে পছন্দ করে, সেই সাইকোলজিটা টিচার বুঝবে। টিচার প্রচণ্ড ভালো একদম সহায়তা করবে না, চুপ করে বসো, একদম পড়াশোনার মন দাও, একটা উল্টো পাল্টা কথা ফালতু কথা বলবে না, এরকম করলেই যে ভালো হবে তার কোনো মানে নেই। আবার সবসময় শুধু গল্পই করে যায়, কিছু পড়াই না, এলো এই ওই সেই তোমায় বুঝেছি, তোমরা তো আর এখন আজকাল কিছু পড়াশোনা করো না, তোমাদের লেজ গজিয়েছে, যত উপরে ক্লাসে উঠছো। বকাঝকা করতে করতেই সারা ক্লাসটা কাটিয়ে দিল, বকতেই পুরো ক্লাসটা চলে গেল। তো এরকম হলে আবার সেটাতেও প্রবলেম। এই টোটাল ব্যাপারগুলো কিন্তু ম্যাচ করাবো। আমরা এখানে অ্যাডজর্পশনে কি করব না, দেখ টেম্পারেচারটাকে ফিক্সড করব, কিন্তু টেম্পারেচার ফিক্সড মানে টেম্পারেচারকে চেঞ্জ করবো না, কিন্তু কত? 50 ডিগ্রি থেকেও টেম্পারেচারটা ফিক্সড করতে পারে, 10 ডিগ্রিতেও করতে পারে। তো লো টেম্পারেচার এটাকে ফিক্সড করব করে প্রেশার বাড়াবো, বা হাই টেম্পারেচারে ফিক্সড করে প্রেশার বাড়াবো। প্রেশারের চেঞ্জটাকে আমি মেজার করব। এই দেখ শ্রেয়া এখন হচ্ছে ঢুকছে, কত ফেসিলিটি, মানে বাড়িতে রয়েছে তবুও তার সময় হয়নি, ক্লাস করবে কখন, সময় হয়নি। সুযোগ মানে অনলাইনে কানেক্ট করার সুযোগ দিয়ে রাখা হয়েছে, এখন এতক্ষণ বাদে সে ঢুকলো। শ্রেয়া তোর কি এখন সময় হলো? না স্যার, আমার খুব শরীর খারাপ ছিল, আমি দিয়াকে বলেছিলাম। এই সবে শরীরটা ভালো হলো? হ্যাঁ, আমি এক্ষুনি উঠে ওই জন্য ক্লাসটা করলাম, আমার প্রচন্ড পেটে ব্যথা করছিল স্যার। যাকে এখন সুস্থ আছিস তো? হ্যাঁ, ওই জন্য আমি ক্লাসটা জয়েন করতে এলাম, আমি দিয়াকে বলে দিয়েছিলাম ওই জন্য আমার জেরক্সটা আপনাকে দিয়ে দিতে। ঠিক আছে, ওকে। তো আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে লো টেম্পারেচারে প্রেশার ফিক্স করা মানে প্রেশার বাড়ানো, বা হাই টেম্পারেচারে প্রেশার বাড়ানো। হাই টেম্পারেচারে প্রেশার, এটা লো টেম্পারেচার। এই এফেক্টগুলো কেমন? টেম্পারেচার লো রেখে যদি প্রেশার বাড়াই, দেখ টেম্পারেচার লো, এবারে আমি প্রেশারটা আস্তে আস্তে বাড়াচ্ছি, তাহলে কি হবে? অ্যাডজর্পশনটাও কিন্তু বাড়তে থাকবে। অ্যাডজর্পশন তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে কি, সবসময় গ্যাসের উপরে যখন প্রেশারটা বাড়ানো হয়, প্রেশারটা ইনক্রিজ করা হয়, তখন কিন্তু গ্যাস মলিকুলসগুলো কাছাকাছি চলে আসে, সারফেসের কাছাকাছি চলে আসে এবং বেশি বেশি অ্যাডজর্পশন হয়। যদিও অ্যাডজর্পশন কিন্তু একটা ইকুইলিব্রিয়াম, মানে অ্যাডজর্পশন ডিজর্পশন, ফিজিক্যাল অ্যাডজর্পশনের কথা বলছি, কেমিক্যালে কিন্তু ইকুইলিব্রিয়াম নয়। তো গ্যাসিয়াস অ্যাডজর্বেন্ট আর অ্যাডজর্বেন্ট যখন কাছাকাছি আসে, প্রেশার যদি তুমি বাড়াও, দেখ প্রেশার বাড়ানো হচ্ছে, অ্যাডজর্পশন হচ্ছে, তার সাথে সাথে রিজর্পশন, কিন্তু দেখ প্রেশারটা বাড়ছে, দেখ প্রেশারটা বাড়াচ্ছে, প্রেশারটা এখানে, হ্যাঁ প্রেশারটা কনস্ট্যান্ট করে দিয়েছি, তাহলে আর চেঞ্জ করছি না, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, সেই অবস্থায় কি ফিক্সড হয়ে যাবে না? একটা ইকুইলিব্রিয়াম প্রসেস চলতেই থাকবে, এ অ্যাডজর্পশন হবে, ডিজর্পশন হবে, অ্যাডজর্পশন হবে, ডিজর্পশন হবে, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। তো কতটা অ্যাডজর্পশন হচ্ছে একটা পার্টিকুলার প্রেসারে, কতটা অ্যাডজর্পশন হচ্ছে, তাকে কি বলে? তাকে বলে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন। এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন মানে কি? এই দেখ এক্স বাই এম। এক্স বাই এম মানে কি?
এক্স হচ্ছে কতটা গ্যাস অ্যাবজর্ব হয়েছে ডিভাইডেড বাই কতটা অ্যাবজর্বেন্ট আছে ওখানে। দেখ দুটো জিনিস কিন্তু জরুরি, বেশি অ্যাবজর্পশন আর কম অ্যাবজর্পশন হচ্ছে কি না হচ্ছে সেটা কম্পেয়ার করা এরকম ভাবে তুমি কতটা চারকোল, কালো কালো জিনিসগুলো কি চারকোল, কত গ্রাম নিয়েছো, তুই বলবি আমি 100 গ্রাম নিয়েছি, তো ওই এম এর জায়গায় 100 বসাবি। আর উপরে এই ব্লু 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 গুলো কতটা আটকেছে, ধর তুই বলি 10 গ্রাম আটকেছে, তাহলে মাস অফ অ্যাডজর্বেট সেটা উপরে বসাবি, ডিভাইডেড বাই অ্যাডজর্বেন্ট সেটা নিচে বসাবি। কারণ এটা কমন সেন্সের ব্যাপার যে তুই যদি এই চারকোলটা বেশি নিস তাহলে বেশি অ্যাডজর্পশন হবে, তুই 500 কেজি নিয়ে নিবি তো বেশি অ্যাডজর্পশন হবে, তুই 1 কেজি নিবি তো কম অ্যাডজর্পশন হবে। তাহলে অ্যাডজর্পশন ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা কিন্তু কতটা অ্যাডজর্ব হয়েছে সেটা বলে হয় না, এক্স বাই এম এটা করতে হয়, এক্স এর ভ্যালুকে এম দিয়ে ডিভাইড করতে হয়। এক্স বাই এম এটা হচ্ছে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, নাকি কথাটা বোঝা গেল না, যে কতটা অ্যাডজর্ব হয়েছে কতটা তুমি নিয়েছো তার উপরে, কথাটা বোঝা গেছে। অনেক সময় অনেক স্টুডেন্ট এভাবে বিচার করে যে কিরে পরীক্ষা কেমন হয়েছে, স্যার 50 অ্যান্সার করেছি 48 পাও, 48 পাও, তা ভালো না, ভালো, তোকে 50 কে অ্যান্সার, স্যার 50 অ্যান্সার করে স্যার 48 পাচ্ছি, কে একজন বললো যে আমি 5 অ্যান্সার করেছি 5 পাবো, তা ভালো হলো, সেটা আরো ভালো হলো। তখন তো তোমার টোটাল মার্কসটা কত তার মধ্যে কতটা পাবে সেটা, তুমি কত অ্যান্সার করেছো সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, তুমি চাইলে অ্যান্সার নাই করতে পারো, তুমি একটা 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার করে চলে আসতে পারো, তুমি 100% নাম্বার পেয়েছো তুমি, এটা হতে পারে, এটা হতে পারে না। তাই এখানে তোমার ফিক্সড অ্যামাউন্টটা কত তার রেসপেক্টে কতটা অ্যাডজর্পশন হয়েছে এক্স বাই এম, কতটা বোঝা গেছে। তো এক্স বাই এম নিয়ে আমাদের যত কাজ কারবার এটার পিছনেই আমরা লড়াই করব। তো কিরকম না, এক্স বাই এম গ্রাফে প্লট করতে ইজি ব্যাপার। দেখ এদিকে প্রেসার বাড়ছে, প্রেসারের সাথে আমি অ্যাডজর্পশনটা প্লট করছি, তো কিরকম হবে অ্যাডজর্পশন, আমি তোকে কি টেম্পারেচারটা ফিক্সড আছে চেঞ্জ করা হচ্ছে, তাহলে প্রেসার বাড়ালে অ্যাডজর্পশন বাড়বে, কারণ দেখ গ্যাস মলিকিউলস গুলো রয়েছে, এবার তুমি প্রেসার বাড়িয়ে গ্যাস মলিকিউলস গুলো দৌড়দৌড়ি করছি, প্রেসার বাড়াচ্ছে মানে ভলিউম কমিয়ে দিচ্ছ, কাছাকাছি নিয়ে চলে আসছে, ওরা তো তাড়াতাড়ি করে ওর গায়েতে আটকাবে। তাহলে যেই তুমি প্রেসার বাড়াবে সঙ্গে সঙ্গে কি হবে, দেখ ইজি ব্যাপার, যেই তুমি প্রেসার বাড়াবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বাড়তে থাকবে, কিন্তু দেখ বাড়তে বাড়তে জিনিসটা বাঁকতে শুরু করেছে, এবং বাঁকতে বাঁকতে দেখ কি হয়েছে, একটা সময় বাদে প্রেসার বাড়িয়েও আর কি হচ্ছে না, বাড়ছে না। আমি পরীক্ষায় কত নাম্বার পাবো সেটা আমার টোকার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যদি এরকম কেউ বলে আমি কতটা টুকতে পারবো তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। when my stock is over, আমার স্টক আর নেই, তখন আমি কোনোভাবেই আর নাম্বার বাড়াতে পারবো না, আমার তখন গ্রাফটা প্যারালাল হয়ে যাবে, বা অন্যের দেখে টুকে লেখার উপরে আমার মার্কস ডিপেন্ড করে। তো অন্যের দেখা যখন আমার শেষ হয়ে যাবে আর তার অতিরিক্ত কোনো স্টক নেই, তখন গ্রাফটা কিন্তু প্যারালাল। আজকে তুই চিন্তা করে দেখ, এই হচ্ছে সারফেস, তো প্রেসার বাড়িয়েছি, সারফেসের ওপর আটকাচ্ছে আটকাচ্ছে আরো আটকাচ্ছে আরো আটকাচ্ছে, সারফেস ভরে গেছে, সারফেসটা পুরোপুরি ভরে গেছে। এই অবস্থায় যদি তুই প্রেসার বাড়াস তাহলে কি আর বাড়বে ওখানে, আর তো ফাঁকা জায়গা নেই। তো খুব স্বাভাবিকভাবেই এই কথা বলা হচ্ছে যে প্রেসার বাড়ালে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন সেটা কিন্তু বাড়ে, কিন্তু এই বাড়াটা কিন্তু একটা কি আলটিমেটলি একটা কনস্ট্যান্ট হয়ে যায়। প্রথমের দিকে খুব শার্পলি বাড়ে, মাঝামাঝি সময়ে হালকাসা বাড়ছে, তারপরে একেবারে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এইসব কথা কে দেখলেন, সায়েন্টিস্ট,
ফ্রেডরিচ 1909 দাদু উনি আর কি এই ব্যাপারটা অবজার্ভ করলেন। দাদু কি দেখলেন যে with the increase in pressure at constant temperature extent of adsorption, ভালো করে এগুলো বুঝে নিতে হয়। তুই একবার দুবার পড়বি, দেখবি ইজি ব্যাপার। আমি তোকে যত সহজভাবে বুঝিয়ে দেবো, তুই বই শুধু পড়ে দেখবি বইতে কিরকম ভাবে লেখা আছে আর কি 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 করেছে বইতে। তুই একবার দুবার পড়বি, তাহলেই তুই বুঝতে পারবি যে কত জিনিসটা ইজি আর বই কত ডিফিকাল্ট যে সেটাকে করতে পারে, মানে তুই ভাবতেই পারবি না। জিনিসগুলো খুবই ইজি, এমনভাবে লেখে ওটা ওটা সেটা মাথা খারাপ হয়ে যায়। যাকে কোনো চাপ নেই। তো এই ভদ্রলোক সায়েন্টিস্ট এরকম ভাবে বলা উচিত নয়, ইনি কি করেছিলেন না, ইনি একটা রিলেশনশিপ তৈরি করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই রিলেশনশিপ দিয়ে উনি এই গ্রাফটাকে এক্সপ্লেন করেছেন। তো আমরা সেই গ্রাফ এক্সপ্লেন করা রিলেশনশিপ সেটা আমরা নিশ্চয়ই পড়ব এবং সেটা নিয়ে আমরা জানবো যে উনি কি বলেছেন না বলেছেন। প্রথমত ওনার বক্তব্য হচ্ছে খুব সিম্পল, x/m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু p। এটা তো পরিষ্কার কথা, প্রথমের দিকে তো তাই দেখা যাচ্ছে, প্রথমের দিকে তো আমরা সেটাই দেখছি যে এক্সটেন্ট অফ অ্যাডসর্পশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো সে ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যে x/m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু p, যেটা প্রথমের দিকে যে গ্রাফটা যেটা উঠছে সেই জায়গাটা উনি এই রিলেশনশিপটা দিয়ে এক্সপ্লেন করতে পারবেন। কিন্তু এই যে রিলেশনশিপটা এটাকে উনি একটু চেঞ্জ করে x/m কি করলে না k ইন্টু p টু দি পাওয়ার, আমি তোকে দেখাচ্ছি এখানে দেখাচ্ছি, এখানে আলাদা করে দেখাচ্ছি তোকে। দেখ যে গ্রাফটা যেটা তৈরি হয়েছে, আমি তোকে বলছি, দেখ গ্রাফটাকে আমি আবার এঁকে দিয়েছি। দেখ এখানে ভালো করে দেখ, প্রেশারটা যখন লো তখন কি হয়েছে না x/m ডাইরেক্টলি প্রপোর্শনাল, x/m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু p। এই জায়গাটায় দেখ p বাড়ছে, x/m বাড়ছে, কিন্তু এইখান থেকে এই পর্যন্ত মানে কালারটা একটু চেঞ্জ আছে, ইন্টারমিডিয়েট প্রেসার বলে লেখা আছে, সেখানটায় p টু দি পাওয়ার 1/n করে দেওয়া হয়েছে। p টু দি পাওয়ার 1/n মানে কি, মানে যেখানে n এর ভ্যালু গ্রেটার দ্যান 1, মানে p এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল নয়, একটু কম প্রপোর্শনাল। ধর তুই বললি যে x/m ডাইরেক্টলি প্রপোর্শনাল টু p টু দি পাওয়ার হাফ, তার মানে কি p টু দি পাওয়ার 0.5 হলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল চাইতে একটু কম হলো, 0.5, 0.7, 0.8 এরকম করে 1 থেকে 0-র মধ্যে। এইখানটায় কি, এইখানটায় হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। একটা হচ্ছে x/m প্রপোর্শনাল টু p টু দি পাওয়ার 1, আর একটা হচ্ছে x/m প্রপোর্শনাল টু p টু দি পাওয়ার 0। 1 আর 0-র মধ্যে কি আছে তুই বল? 1 আর 0-র মধ্যে কি কি ভ্যালু তুই পাবি? 0.9, 0.8, 0.7 এসব ভ্যালু পাবি। তো এইসব ভ্যালু কখন আসবে? যখন এই 1 এর নিচে কিছু একটা থাকবে, 1 এর নিচে কিছু একটা থাকবে। তো 1 এর নিচে যদি 2 থাকে তাহলে 0.5 হবে, 1 এর নিচে যদি 3 থাকে তাহলে 0.33 হবে। এরকম ভাবে বিভিন্ন রকমের ভ্যালু হতে পারে। তো এই জায়গাটা আর কিছুই নয়, সেটা হচ্ছে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল আর একেবারে ইন্ডিপেন্ডেন্ট, তার মাঝামাঝি একটা জায়গায় কার্ভটা চেঞ্জ হচ্ছে, যেখানে কিনা ডাইরেক্টলি প্রপোর্শনাল নয় আবার ইন্ডিপেন্ডেন্টও নয়। এই জায়গাটায় প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল, ওই জায়গাটায় প্রেশার টু দি পাওয়ার 0, মানে প্রেশারের উপর ডিপেন্ড করছে না, সোজা আমি হাই প্রেশারে। ইন্টারমিডিয়েট প্রেশারটা হচ্ছে কি p টু দি পাওয়ার 1/n, যেখানে এই ps টাকে বলা হচ্ছে কি, দেখ ps টাকে বলা হচ্ছে কি কি
মানে কি স্যাচুরেশন প্রেসার মানে কি, যে প্রেসারে ওটা পুরোপুরি কি হয়ে গেছে, পুরোপুরি লেয়ারটা স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড মানে কি, আর কোনো ফাঁকা জায়গা নেই, এই জায়গাটা মানুষ দিয়ে স্যাচুরেটেড, মানে আর মানুষ ওখানে ঢোকার জায়গা নেই। স্যাচুরেটেড কথাটার মানে এটাই। সুগার সলিউশন স্যাচুরেটেড মানে কি, ওর মধ্যে আর সুগার ডিজলভ করবে না। স্যাচুরেশন মানে তাই যে প্রেসারটা আমি এতটাই দিয়েছি যে তার চাইতে বেশি দিয়ে আর মলিকুল বাড়ানো সম্ভবপর নয়, ম্যাক্সিমাম প্রেসার ওখানে হয়ে গেছে, তারপরে প্রেসার বাড়িয়ে কোনো লাভ নেই। তো হাই প্রেসার, ইন্টারমিডিয়েট প্রেসার, লো প্রেসার, এরকম এক্সটেন্ট অফ ইনক্রিজ বিকামস ম্যাক্সিমাম, এই জায়গাটায় ম্যাক্সিমাম আছে। তারপরে কি হবে না, ডাইরেক্টলি প্রপোর্শনাল কিন্তু পি টু দি পাওয়ার 1/n, এবং এই জিনিসটাকেই খুব ইজিলি আমরা বলতে পারি যে স্যাচুরেশন প্রেসার, পিএস মানে কি, পিএস মানে কি আমি বলেছি আগে, কি স্যাচুরেশন প্রেসার, কত ইজি ব্যাপার দেয়। স্যাচুরেশন প্রেসার, তুই বলি প্রেসার দিচ্ছি অ্যাবজর্পশন হচ্ছে না, না হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। ওখানে কি যে কোনো বসার চেয়ার আছে, আর কি কোনো লোক বসছে না, আর বসার চেয়ার নেই, 100টা চেয়ার আছে, লোক ঢুকছে কিন্তু আর বসার জায়গা নেই, 100টা লোক বসে রয়েছে, তখন তুই অ্যাবজর্পশনের বেশি কি বলবি, না তুই বলবি না যে কেউ আর ঢুকবে না, তুই ঢুকবে, অ্যাবজর্বড, ডিজলভ, মানে কিছু লোক চেয়ার ছেড়ে উঠে যাচ্ছে, তার জায়গায় বসছে, এর মানে তাই, কারণ অ্যাবজর্পশন ইজ দ্য ইকুইলিব্রিয়াম প্রসেস। অ্যাবজর্পশনটা প্রসেসটা তো বন্ধ হয়ে যায়নি, ইকুইলিব্রিয়াম মানে বন্ধ হওয়া নয়, হচ্ছে। এতগুলো চেয়ার রয়েছে, 100টা চেয়ার রয়েছে, এখানে 500টা লোক রয়েছে, তো 500টা লোকের কি 400টাই পুরো দাঁড়িয়ে রয়েছে আর 100 জন বসে রয়েছে? এরকম নয়, এই যে 400 জন দাঁড়িয়ে রয়েছে এর মধ্যে টাইম টু টাইম কিন্তু বসছে, আর যারা বসে আছে তারা উঠে যাচ্ছে, অ্যাবজর্পশনও হচ্ছে, ডিজর্পশনও হচ্ছে, কিন্তু নেট এক্স বাই এম, এই যে রেশিওটা, এই রেশিওর কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। সো ইজি ব্যাপার, বোঝার চেষ্টা কর, প্রসেস চলছে, কিন্তু আমি গ্রাফেতে ভ্যালুতে চেঞ্জ পাবো না, কারণ এক্স মানে হচ্ছে কত গ্রাম অ্যাডসরবেটটা ওখানে আটকাচ্ছে। তো কেউ যদি উঠে গিয়ে কেউ যদি বসে, কোনো মলিকিউল যদি সরে গিয়ে বসে, তাহলে তো আলটিমেটলি তো এক্স এর অ্যামাউন্টের তো কোনো চেঞ্জ হচ্ছে না, বা যে সারফেসের উপর পড়লো এম, তার তো কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা তো ফিক্সডই রয়েছে। সেই কারণে extent of adsorption becomes constant even though pressure is increased. This state is called saturation state. কাকে এসব প্রশ্ন জিজ্ঞাসা করে, ইজি ইজি ব্যাপার, তুই গ্রাফটা ফ্রাক্সে একটু এঁকে দিবি, এঁকে দিয়ে স্যাচুরেশন প্রেসার দেখিয়ে দিয়ে সব কথা লিখে দিবি, অতিরিক্ত কথাবার্তায় যাবিই না তুই, অত বেশি কথাবার্তা লেখার দরকারই নেই, এসব কেউ পছন্দ করে না, কোশ্চেনও সব দেয় না। কোশ্চেন যার উপরে দেয়, যেভাবে দেয়, এখন পড়াশোনাটা অনেকই মডার্নাইজড হয়ে গেছে, এখন আর ওই রকম বইয়ের লাইন বাই লাইন ওরকম ভাবে কেউ পড়ে না। বলবি যে এমসিকিউতে এসব খুঁটিয়ে, আরে বাবা খুঁটিয়ে খুঁটিয়ে যে প্রশ্ন দেয় সেই জিনিসই তোকে পড়ানো হচ্ছে, খুঁটিয়ে এই জিনিসই দেবে। আরে কিছু যার মানে আছে, ডাল্টনকে পরমাণুবাদের বিজ্ঞানী বলা হয়, হয়ের জায়গায় ডাক দিয়ে দিল, হয় বসাতে হবে, অন্তুস্ত হয় বসাতে হবে, ওটা বসাতে হবে না। আনইম্পর্টেন্ট কোনো লাইনের জায়গায় কোনো ড্যাশ দেওয়া হয় না, যা দরকারি যা ইম্পর্টেন্ট সেটাতেই ড্যাশ দেওয়া থাকে, এরকম কোনো ব্যাপার নেই। তো এখানেও ঠিক তাই, স্যাচুরেশন প্রেসারের ব্যাপারটা আমি তোকে বললাম। এবার দেখ যে আমি তোকে বলেছি যে লো প্রেসারে কি হয়, আবার ভালো করে তোকে বলি, লো প্রেসারে কি হয়। লো প্রেসারে কিন্তু এটা অলমোস্ট কি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে কি, মানে হচ্ছে ডাইরেক্টলি এটা বাড়লে ওটা বাড়ে, যেখানে কে একটা কনস্ট্যান্ট, যেখানে কে একটা কনস্ট্যান্ট, তো এক্স বাই এম প্রপোর্শনাল টু পি, বা পি বাড়লে ওটা বাড়বে। কারণ দেখ, যখন তুই লো প্রেসার রেখেছিস না, প্রচুর জায়গা তো ফাঁকা আছে, লো প্রেসার রেখেছিস, সব চেয়ার ফাঁকা রয়েছে, প্রচুর চেয়ার, 100টা চেয়ারই সব ফাঁকা, বাইরে অনেক লোক এসছে, এক লাথি মারছে একজনকে, গিয়ে বসে পড়ছে, তো লাথি মারার সাথে সাথেই কিন্তু পড়ছে মানে বসছে, কারণ ফাঁকা জায়গা রয়েছে, একটু বাদেই কিন্তু লাথি মারছে,
কিন্তু আরেকজনকে উঠতে হবে, তারপরে তো বসতে হবে, কোলে তো বসে পড়ে লাভ নেই, মাল্টি লেয়ার তো হবে না। তো লো প্রেশার যখন ছিল, যখন ওখানে সারফেসের উপর ফাঁকা জায়গা ছিল, ইজি ব্যাপার। দেখ নিজে ইমাজিন কর, কেমিস্ট্রির কোনো সেন্সই নেই এর মধ্যে, নিজেই ভাবতে পারি প্রচুর ফাঁকা জায়গা আছে। এবার গ্যাসটার উপর প্রেশার দিলে কি হবে, সব পট 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 করে বসতে শুরু করবে, একটু বাদেই জায়গা ম্যাক্সিমাম ভরে গেছে। এবার তখনও যদি তুমি প্রেশার দিতে থাকো, তখন কিন্তু একটু ধীরে হবে ব্যাপারটা, তাই না? একটু বাদে 100টা চেয়ার ভরে গেছে, এবার একটু বাদে কোথায় বসবো রে বাবা দেখি, আর না হলে স্ট্যান্ডে বাসে ওঠার মতো, স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে রয়েছে, ওটাও দেখি এখানে জানলার ধারে দেখতে পাচ্ছি না ভালো করে রাস্তা, এখানে তখন মানুষের কাছে চয়েস থাকে। আর না হলে বাবা কি ধাক্কা ধাক্কি হচ্ছে, এমন ভাবে বসে আছে। আবার এক একজন একটু সরে বসুন তো দিদি, একটু সরে বসুন তো, জায়গা নেই, তবু ওখানে মানে ঠিক একটু পিছনটা একটু হালকা করে এরকম ভাবে ঢুকিয়ে, যেন মানে মানে খুব একটা সবাই কেউ পছন্দ করছে না এভাবে বসবে ও। এবারে তো কলকাতা রাস্তায় তো বাম্পারের শেষ নেই, এবারে বাম্পার দুটো যায় ধাক্কা দেবে, ও দেখবি ঠিক সেট করে নেবে নিজেকে, ওই দেখবি সব থেকে ভালো সেট করে এবারে বসে বসে চলে যাবে। মানে স্যার টেকনিক সকলের জানা রয়েছে, টেকনিক। কারণ কিছু কিছু সিট এমন হয় যে 5 জনও বসা যায়, 6 জনও বসা যায়। এবারে গোদা টাইপের মহিলা হয়, তখন কি হয়, ওটা হয়তো 5 জন হলো। এবারে কিছু কিছু আছে পিংলে টাইপের, ওরা খুঁজে বের করে যে কোথায় আমি একটু অল্প করে ঢুকতে পারি, একটু রোগা পাতলা টাইপের হয়, অল্প করে ঢুকে যায়, প্রথমে হালকা করে একদম এরকম ভাবে বসে, হালকা করে এরকম ভাবে বসে, এবারে তককে থাকে যে বাসটা একটু ব্রেক ফ্রেক দেবে, তারপরে আমি নিজের পজিশনটা ফাঁকা করবো, ব্যাস সেট করে এরকম ভাবে ধাক্কা মেরে দুজনের মাঝখানে ঢুকে গেল, ব্যাস হয়ে গেল আরামসে। তো একটু প্রেশার যখন বাড়লো, লো প্রেশার থেকে যখন বেড়ে গেল, দেখ মজাদার ব্যাপার যে লো প্রেশার থেকে যখন হাই প্রেশার, যখন হাই এর দিকে চলে গেছে, তখন তো প্যারালাল হয়ে গেল স্যাচুরেশন প্রেশার, এটা তো প্যারালাল, এ নিয়ে কোনো মজা নেই। এই জায়গাটায় অতিরিক্ত প্রেশার হয়ে গেছে, হাই প্রেশার P⁻0, এটা কনস্ট্যান্ট, এ নিয়ে কোনো বক্তব্য নেই, এটা P⁻0, এটাতে স্যাচুরেশন প্রেশার। কিন্তু এই জায়গাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখ আমি এই জায়গাটা এবার তোকে বলছি যে ইন্টারমিডিয়েট প্রেশার, তাহলে ইন্ডিপেন্ডেন্ট আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইট বিকামস পলিনোমিয়াল ফাংশন অফ 1/m। এবারে 1/m, এবারে কি না, x/m ভ্যালু ডিপেন্ড আপন দ্য পাওয়ার অফ প্রেশার লাইজ বিটুইন 0 and 1। দেখ x/m আমি বলেছি কি, একটা প্রপোর্শনাল টু P⁻1, আর একটা হচ্ছে x/m প্রপোর্শনাল টু P⁻0। তাহলে এই মাঝখানের প্রেশারটা কি হবে, x/m প্রপোর্শনাল টু P⁻, এই 1 এর আর 0-র মাঝখানে হবে, সেটাই এই 1/n করে লেখা হচ্ছে। n ক্যান টেক এনি হোল নাম্বার ভ্যালু হুইচ ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য অ্যাডসরবেট অ্যান্ড অ্যাডসরবেন্ট। এনটার ভ্যালুটা সেটা অ্যাডসরবেন্ট কেমন আছে তার উপর, নেচারের উপর ডিপেন্ড করে। এ নিয়ে পরিষ্কার করে কিছু বলা নেই, কিন্তু আমি আরো কয়েকটা কথা লিখে দিয়েছি। এন হচ্ছে একটা ইন্টিজার তুই ভাব, এবং সেই ইন্টিজারটা 1 নয় বা 0 নয়, 1 আর 0, 1 থেকে 1 এর পর থেকে এমন ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু যে রেশিও করলে সেটা 0 আর 1 এর মাঝামাঝি হবে। তো এইটাই হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসারে এটা হয়। তো দেখ এই 1 এর ভ্যালুটা, 1/n এর ভ্যালুটা দেখ, 1/n এটা 0-র চাইতে বেশি, 0 ওর চাইতে বেশি, কিন্তু 1/n 1 এর চাইতে বেশি, মানে এই দুটোর মাঝামাঝি, মানে n এর ভ্যালু হবে 1 থেকে ইনফিনিটির মধ্যে। এই জিনিসটা তুই মনে রাখবি, এইটা থেকে কোশ্চেন দেয়, এই জায়গা থেকে কোশ্চেন দেয় যে n এর ভ্যালুটা কি হবে। 1 আর ইনফিনিটি আগে, 1 এর পর থেকে ইনফিনিটি আগে পর্যন্ত, এগুলো সব ভ্যালু কিন্তু ওই 1 আর 0-র মধ্যে হয়ে যাবে। লো প্রেশার, হাই প্রেশার আর ইন্টারমিডিয়েট প্রেশার, এই তিনটে আমি একসাথে লিখে দিয়েছি। এটা তিনটে একসাথে লিখতে দেয় যে লো প্রেশার, ইন্টারমিডিয়েট প্রেশার আর হাই প্রেশার কোথায়, এই ফেলডিসের রিলেশনশিপটা কেমন, কোন রিলেশনশিপটা খাটবে।
ওটা তো এমনিতে প্রপোর্শনাল টু পি, কিন্তু লো প্রেশারে একরকম, হাই প্রেশারে একরকম, আর ইন্টারমিডিয়েট প্রেশারে আরেক রকম। সেটা আমি ডিটেলে তোকে বলে দিলাম, এবং এই বিষয়টা তুই বুঝতে পারলি যে এখানে এবারে এন এর ভ্যালুটা বের করা যায় কিরকম না। তুই যদি এই এক্স বাই এ দেখ, এক্স বাই এম ইকুয়ালস টু কে ইন্টু পি টু দি পাওয়ার 1/n, দুদিকে লগ যদি নিস, লগ এক্স বাই এম ইকুয়ালস টু লগ কে প্লাস 1/n লগ পি। এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এই ফর্মে রয়েছে। তো তুই যদি গ্রাফে প্লট করিস লগ পি ভার্সেস লগ এক্স বাই এম, তাহলে এই দেখ লগ এক্স বাই এম আর লগ পি যদি প্লট করিস, তাহলে এম এক্স, এম মানে হচ্ছে কি, এম মানে হচ্ছে গ্রেডিয়েন্ট, সেটার ভ্যালু কত আসছে না 1/n। এখান থেকে এইখানে স্লোপ যদি জানা থাকে, স্লোপ যদি জানা থাকে, তাহলে এন এর ভ্যালুটা বের করতে পারো। স্লোপ ইকুয়ালস টু 1/n, তাহলে এন ইকুয়ালস টু 1 স্লোপ। আর ইন্টারসেপ্ট, এইটা হচ্ছে ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট হচ্ছে লগ কে। তো এখান থেকে লগ কে এবং লগ এক্স বাই এম, এই ভ্যালুগুলো কিন্তু সমস্ত বের করা যায়। এন এর ভ্যালু কত হবে কোনো একটা পার্টিকুলার কেসে, এন এর ভ্যালু কি হবে না হবে, সেই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তো এটা একটা ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম, তার একটা বিশেষ ব্যাপার আমি তোকে বললাম। ওয়াই কস্ট, এটা ভালো করে মনে রাখবি, কারণ এই ফ্রেন্ডলিজ আইসোথার্ম তা পরীক্ষায় দেয়। অনেক রকমের আইসোথার্ম হয়, ল্যাংমিউর, বিটি, এরকম অনেক রকমের হয়, কিন্তু আমাদের ওগুলো জয়েন্টের সিলেবাসে থাকে। ওটা কিন্তু এখানে সিলেবাসে, বোর্ডসের সিলেবাসে শুধু একটাই আইসোথার্ম আছে, যেটা কিন্তু ফ্রেন্ডলিজ অ্যাডজর্পশন আইসোথার্ম, যেটা আমি তোকে বললাম। তো এবারে হচ্ছে যে এই অ্যাডজর্পশন, সেটা আগেই আমি তোকে বললাম যে এই অ্যাডজর্পশনটা আমরা পড়ছি কেন, কি কারণে পড়ছি, কি কাজে লাগে ইত্যাদি। তো অ্যাডজর্পশন আমি তোকে এখন দেখাবো যে অ্যাডজর্পশন অনেক রকমের কাজে লাগে। এটা ছোটখাটো কোশ্চেন দেয়, এখান থেকে শর্ট কোশ্চেন দেয়। তো এতগুলো অ্যাডজর্পশনের ব্যাপার রয়েছে, যে প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম, গ্যাস মাস্ক, হিউমিডিটি কন্ট্রোল, clarification of sugar, chromatographic analysis, heterogeneous catalysis, adsorption indicator, separation of inert gases, fourth flotation process এবং curing disease। এইগুলো কি আমি সবটাই জানতে হবে তোকে। তারা বলছে, এক মিনিট জল আছে। আচ্ছা, এবারে শোন যে অ্যাডজর্পশনটা কি কাজে লাগে। অনেক রকমের কাজে লাগে, আমি তোকে প্রত্যেকটা নাম বলেছি, কিন্তু কি জিনিসগুলো আমি তোকে বলছি। একটা হচ্ছে হাই ভ্যাকুয়াম, মানে কোথাও থেকে এয়ারটা তোকে বের করে দিতে হবে। এয়ার ওখানে থাকলে অসুবিধা আছে, অনেক রিয়াকশন আছে, এসব জায়গা রয়েছে। কি করে করা হয় আমি তোকে বলছি। ধর এরকম একটা ধর একটা বিকার টাইপের এই কনিক্যাল ফ্লাস্ক রয়েছে। এইটা একটা কনিক্যাল
কনিক্যাল ফ্লাস্ক রয়েছে, এর মধ্যে এইসব গোল 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 এরকম কথার কথা যে এরকম ধরনের এয়ার রয়েছে। তো তোর ইচ্ছা যে এই এয়ারটাকে ফ্রি করবি, এর মধ্যে থেকে এয়ারটা বের করে দিবি। তো কিভাবে এই কাজটা তুই করতে পারিস আমি তোকে বলছি যে কিভাবে এটা সম্ভব। অ্যাডজর্পশন ইউজ করে এটা তুই করতে পারিস। দেখ, এরা তো দৌড়দৌড়ি করছে, এর সাথে একটা এরকম প্রেশারের এয়ারের ভিতরে রয়েছে, এখানে একটা কত প্রেশার এখানে মেজার করছে, এখানে একটা চারকোল রেখে দেওয়া হয়েছে, এই চারকোল অ্যাক্টিভেটেড চারকোল। মজাটা দেখ, চারকোল ওখানে কি হবে না, এইখানে চারকোলের মধ্যে যা যাবে আটকে যাবে, ওই একটা রয়েছে মানে ও আটকে যাবে, একটু বাদে আটকে যাবে। আমি ছবিটাকে থামিয়ে দিয়েছি বলে ও থেমে রয়েছে। তো এমনিতে তুই কিছুতেই কোনো জায়গা থেকে এয়ার তুই বের করতে পারবি না, অসম্ভব ব্যাপার এয়ার বের করা। টোটাল এয়ারটা বের করা মানে তোর ভাবতে পারছিস না, সামান্যতম জায়গা থাকলে সেখান দিয়ে ঢুকে যাবে। পারবি তুই বের করতে পারবি, কিন্তু এমন অনেক রিয়াকশান আছে, বড় হলে করবি, এমন অনেক রিয়াকশান আছে ওগুলো অক্সিজেনের প্রেজেন্সে ওই রিয়াকশানগুলো হয় না। এরকম অনেক রিয়াকশান আছে, সেই রিয়াকশানগুলো এরকম কনিক্যাল ফ্লাস্কে একদম এয়ার টাইট করে দিয়ে রাবার ফাবার দিয়ে আটকে দিয়ে সব বিভিন্ন জায়গায় ভেসলিন সব গায়েতে আটকে দিতে হয়। আটকে দিয়ে ওটাকে অ্যাক্টিভেটেড চারকোল কিনতে পাওয়া যায়, গরম চারকোল ওরকম ওর মধ্যে দিয়ে দেওয়া হয়, হট চারকোল দিয়ে ওটা দিয়ে দিলে কি হয় না, আস্তে 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 চারকোল কি করে না এয়ারগুলোকে টেনে নেয় অ্যাডজর্পশনের জন্য, এবং আলটিমেটলি দেখা যায় যে ওটা এয়ার ফ্রি হয়ে যায় এবং ওর মধ্যে রিয়াকশান করানো হয়, হাই ভ্যাকুয়াম বলে তৈরি করে। এরকম পরীক্ষার সময় পরে পরীক্ষায় করে দেখাতে হয় এসব অনেক ভালো ভালো জিনিস আর কি। স্যার বলে দেন যে হয়েছে কি হয়নি, ভ্যাকুয়াম হয়েছে কি হয়নি, এরকম হাত দিয়ে চেপে ধরে বুঝতে পারেন স্যাররা। অনেক সময় হয়তো রাবারে ফুটো ফুটো আছে এইসব নিয়ে চলে গেল, হ্যাঁ বেরো এখান থেকে, হয়নি। তো হাই ভ্যাকুয়াম করার জন্যে চারকোল দিয়ে করা হয়, এটা তোকে আমি প্রোডাকশন অফ হাই ভ্যাকুয়াম, এটার জন্য এটা করা। এবার হচ্ছে গ্যাস মাস্ক। গ্যাস মাস্ক তো দেখতেই পাচ্ছিস কিরকম একটা টাইপের দেখতে, অদ্ভুত টাইপের এটা দেখতে, কিছু না। গ্যাস মাস্ক এটা এখানে লেয়ার থাকে, এটা মুখের মধ্যে পরে নিতে হয়, এরকমভাবে মুখের মধ্যে পরে নিতে হয়। পরে নিলে কীরকম হয় আমি তোকে দেখাচ্ছি। এটা যখন ওই মাইন্স ফাইন্সে কাজ করে বা এইসব জায়গায় কাজ ফাজ করা হয় তখন কিন্তু ওখানে মুখের মধ্যে পরে নিতে হয়। এবারে পরে নিলে কি হয়, ওর সামনে কিন্তু লেয়ার থাকে অনেকগুলো, 3খানা লেয়ার থাকে। ওই লেয়ার এই যে ওইখানটা যেখানটা পড়ছিস ওই জায়গাটা লেয়ার থাকে। এবারে ব্যাপারটা হচ্ছে চারকোল ওর মধ্যে থাকে, চারকোল ডাস্ট ফিল্টার। এবারে এই যে গ্যাসটা যেটা ঢুকছে এখান দিয়ে, এইগুলো হয়তো এই অরেঞ্জ কালারের বা গ্রিন কালারের, এগুলো হচ্ছে পয়জনাস, আর বাকিটা এমনি এয়ার মানে অক্সিজেন। এই চারকোলের মধ্যে দিয়ে যখন যাবে তখন একটা লেয়ার থাকবে, একটা গ্যাসকে এরকম বিভিন্ন রকমের লেয়ার থাকে। তো ওটা কি হবে না, ওটা ওখান দিয়ে আটকে যাবে, আটকে যাওয়ার পরে যেটা কিনা পয়জনাস নয় সেইটা কিন্তু ওখান দিয়ে বেরিয়ে যাবে। এটা ব্লু কালারেরটা ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ডাস্ট ফিল্টার বা এইসব ফিল্টার যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু অন্যগুলোকে, মেটেরিয়ালগুলোকে আটকে দেবে। তাহলে পলিউটেড এয়ার এদিক দিয়ে ঢুকছে, ওদিক দিয়ে ফ্রেশ এয়ার বেরিয়ে চলে যাচ্ছে। তো যে রেসপিরেশন চালাবে তার মুখে এটা আটকানো থাকবে, এরকম টাইপের জিনিস, ও ন্যাচারালি ফ্রেশ এয়ারটাই পাবে। ওখানে কিনা গন্ডগোলের কিছু যদি থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, যেটা তুই দেখতে পাচ্ছিস যেরকমভাবে চারকোল ডাস্ট ফিল্টার দিয়ে কিন্তু এটা আলাদা করে নেওয়া হয়। কথাটা বুঝতে পেরেছিস? তো এটা হচ্ছে গ্যাস মাস্ক দিয়ে এই কাজ করা। এইবারে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, একে বলে হিউমিডিটি কন্ট্রোল। হিউমিডিটি কন্ট্রোল মানে এখানে তো কম্পিউটার এরকম অনেক বড় বড় ইনস্ট্রুমেন্ট হয় যেগুলো কিনা ময়েশ্চার থাকলে সেটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমাদের ইউনিভার্সিটি যেমন প্রেসিডেন্সি কলেজ ছিল NMR স্পেকট্রোস্কোপি মেশিন, তো এরকমভাবে অনেক রকমের স্পেকট্রা মেশিন, বন্ড লেন্থ ডিটারমিনেশন করে মেশন, বন্ড অ্যাঙ্গেল ডিটারমিনেশন করে, এরকম বড় বড় মেশিন হয়।
ওই মেশিনগুলো কিন্তু প্রচণ্ড দামি মেশিন, আর ওগুলো কিন্তু যে ঘরের মধ্যে থাকবে সেই ঘরের এয়ার মানে ওয়েদারটা ড্রাই হওয়া দরকার। ড্রাই না হলে কিন্তু ওটা কী হবে না, ওই মেশিনপত্রগুলো নষ্ট হয়ে যায়। এমনিতেই যদি ঘরে আলমারি ফালমারি এইসব হ্যানাতানা থাকে, ঘরের মধ্যে কিন্তু ময়েশ্চার এইসব বেশি থাকলে নষ্ট হয়ে যায়। তো এরকম ধরনের দামি জিনিসপত্র এইসব মেশিনপত্র এইসব থাকলে কী হয়, ওটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্যে কী করতে হয় না, এটা হিউমিডিটি কন্ট্রোল করতে হয়। হিউমিডিটি কন্ট্রোল মানে হচ্ছে যে ওইখানে কিছু কিছু জায়গায় এই সিলিকা জেল, অ্যালুমিনিয়াম জেল ওই ঘরের মধ্যে ধার দিয়ে এরকম জায়গা থাকে, ধার দিয়ে এরকম সিলিকা জেল, অ্যালুমিনিয়াম জেল থাকে। সিলিকা জেল, অ্যালুমিনিয়াম জেল কী করে না, ময়েশ্চারকে টানে। ওই ঘরের মধ্যে যে ওয়াটার ভেপার বা এরকম ধরনের যেগুলো থাকবে সেগুলো টানবে। ওই যে গিটার ফিটার, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এগুলো ঘরের মধ্যে খুব ময়েশ্চার থাকলে ওর তারের যে স্ট্রিংয়ের যে আওয়াজ ওগুলো নষ্ট হয়ে যায়। কিংবা মিউজিয়াম ডাইনোসর থাকে, ডাইনোসর নেই, যাকে ওরকম ধরনের কিছু একটা আর কি যদি থাকে সেগুলো কিন্তু এরকমভাবে এতে নষ্ট হয়ে যায়। আমি তোকে বললাম যে ঘরের চারিদিক দিয়ে ওই সরু একটা এরকম জায়গা করা থাকে, ওখান দিয়ে সব ওই ক্যাকটাস এরকম লাগানো থাকে, ক্যাকটাস লাগানো থাকে। ক্যাকটাসের যে নুড়ি পাথরগুলো থাকে ওর মধ্যে সব ওই এরকম হোটেলেও থাকে। এসব জায়গায় এগুলো করা থাকে। তার কারণটা হচ্ছে যে কোনো সময়তেই ওয়েদারটা প্যাচে টাইপের হবে না। মানে অনেক লোক হয়তো একটা অডিটোরিয়াম হলের মধ্যে রয়েছে, কিন্তু তবুও একটা স্টাফি টাইপের ওয়েদারটা হবে না। হ্যাঁ, খুব একটা ঘেমো ওয়েদার এরকম ধরনের হবে না, খুবই ফ্রেশ টাইপের লাগবে ওয়েদারটা। তো হাইফাই জায়গায় ঘরের মধ্যে সিলিকা জেল এরকম দিয়ে রেখেছে, এরকম হয় না। কি রে তো বাড়িতে এরকম, হ্যাঁ আমরা একটু ওয়েদার কন্ট্রোল করি, একটু হিউমিডিটি কন্ট্রোল, আমাদের ব্যাপারটা একটু আলাদা। তো হিউমিডিটি কন্ট্রোল সেটা আবার কি, আমরা ময়েশ্চার কন্টেন্ট একটু এয়ারে কমাই, এগুলো এইভাবে আমরা থাকতে ভালোবাসি। আমাদের বাড়িতে এগুলো সিস্টেম, আর পুরো কেমিস্ট্রি নিয়ে বেঁচে আছি, কেমিস্ট্রির উপর বেস করে আমরা বাঁচি। এরকম লোক দেখা যায় না যেগুলো করে। তবে এগুলো বড় জায়গায়, অনেক বড় হোটেলে এইসব জায়গায় কিন্তু ময়েশ্চার কন্টেন্ট কিন্তু এগুলো কন্ট্রোল করা হয়। সেই জন্যে সুগার সলিউশনকে, এটাও একটা আছে যে সুগার সলিউশনকে ক্লারিফিকেশন অফ সুগারকে কিন্তু মানে সাদা করে দেয়। আগের দিনকার বলেছিলাম যে সুগার সলিউশন চারকোলের মধ্যে দিয়ে পাস করিয়ে কিন্তু সুগার সলিউশনকে কিন্তু কালারলেস করে দেওয়া হয়, সাদা করে দেওয়া হয়। তো এটাও একটা ইম্পর্টেন্ট একটা ইউজ, ক্লারিফিকেশন অফ সুগার এটাকে বলা হয়। সেটাও কিন্তু অ্যাবজর্পশন ফেনোমেনা, ক্লিয়ার সুগার সলিউশন। আচ্ছা, এছাড়াও ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস, এটা খুব ইন্টারেস্টিং। ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস মানে কি? ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস মানে হচ্ছে যে অনেক সময়তেই দেখা যায় যে আমাদের হয়তো ব্লাড টেস্ট করতে হয়, তো ব্লাডের মধ্যে অনেক রকমের পার্ট আছে, এগুলোকে কিন্তু আলাদা করতে হয়। আলাদা করে তার ব্লাডের প্লাজমা পার্টটা, হ্যাঁ, ডাব্লিউবিসি, আরবিসি, এরকম পার্টগুলোকে আলাদা করতে হয়। এইসব আলাদা করার প্রসেস কিন্তু খুবই জটিল, কিন্তু ক্রোমাটোগ্রাফি দিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে সহজে আলাদা করা যায়। আমি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতাম, মানে প্রথম জীবনে আমার, তখন আমি স্কুলের টিচার ছিলাম না, তখন আমি একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করতাম। দেশ মেডিকেলে আমি চাকরি করতাম, কোয়ালিটি কন্ট্রোল হিসাবে ওখানে জয়েন করেছিলাম। তো একদম এমএসসি পাস করেছি, তারপরেই আর কি সঙ্গে যেদিনকার পাস করেছি তার পরের দিনকারই চাকরি পেয়ে গেছি। মানে পাস করে বেরোচ্ছি, তারপরে দেখছি কয়েকজন লোক ওখানে কনভোকেশন হয়েছিল, আমাদের সার্টিফিকেট দেওয়ার জন্য হয়েছিল। তো তারপরে যারা এরকম প্রেসিডেন্সি কলেজে ভালো রেজাল্ট করেছিল, তো আমরা ওখান থেকে বেরিয়েছি। তারপরে আমাদেরকে বলছে যে তোমরা কি চাকরি করতে চাও? মানে আমরা যেভাবে চাকরি পাবো কোনোদিন ভাবিনি। তখন সব ছিল আর কি, মানে ভালো ছেলে যারা আর কি পাস করে সবে বেরোচ্ছে, আমাদেরকে ওই সম্বর্ধনা দেয়, সার্টিফিকেট দেয় ওখানে আর কি, সার্টিফিকেট দেয়, মাথায় ওইসব পরিয়ে দেয়। তারপরে ওইসব নিয়ে টিয়েই বেরিয়েছি। তারপর বলছে যে তোমরা কি চাকরি করতে চাও? আমার সাথে আরও একটা বন্ধু ছিল, সৌমেন বলে, তোমরা কি দুজন চাকরি করতে চাও? আমি চাকরি কোথায় আর পাবো, কোথায় চাকরি আছে? বলছে চাকরি আছে, আমরা চাকরি ওখান থেকে আসছি। তো আমাদেরকে নিয়ে গেল, তারপরে
হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, ওখানে গিয়ে কিছু কথাবার্তা হলো, চাকরি মাইনে ফাইনে হানাতানো, ওখানেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল। তারপরের দিনকারই চাকরিতে জয়েন করি না, তারপরের দিনকার সকালবেলা চলে গেলাম 9টার সময় চাকরিতে জয়েন করতে, তাহলে ওখানে চাকরি করতাম। তো এরকমভাবে চাকরি পাওয়া আমার প্রথম। তো ওখানে দেখেছিলাম যে মানে 2 নম্বরই কত রকমের হতে পারে, সেটা ওখানে গিয়েই আমি বুঝেছিলাম ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স। তো আমি প্রথমেই কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, মানে ম্যানেজার কি সেই নামটাই আমি জানতাম না তখন, অনেক বাচ্চা ছেলে, আমি সবে এমএসসি পাস করেছি। কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, তো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, তো ওখানে একটা আই ড্রপ তৈরি হতো, চোখেতে দেয়া হতো এরকম একটা আই ড্রপ। তো সেই আই ড্রপ তার মধ্যে দুটো জিনিস থাকতো, একটা হচ্ছে সোডিয়াম আয়োডেট আর একটা হচ্ছে মোনোবেসিক ক্যালসিয়াম ফসফেট। এই দুটো জিনিস মিশিয়ে ওই আই ড্রপটা তৈরি করা হতো। তো এই আই ড্রপ হচ্ছে চোখেতে ধুলো ময়লা বা চোখের ইনফেকশন হলে, কনজাংটিভাইটিস এইসব হলে চোখে ওই ড্রপটা দিতে হয়। আবার সাউথ ইন্ডিয়ান ছেলেরা মেয়েরা এরা এমনিতেই চোখ পরিষ্কার করার জন্য ওই ড্রপটা ইউজ করতো, মানে কলেজ থেকে এলো চোখে 2 ড্রপ দিয়ে দিল, এরকম হয়। তো ওটা ব্যাপক বিক্রি। তো আমি ওই আইটোন বলে, ওই ওষুধটার নাম হচ্ছে আইটোন, তো ওই ডিপার্টমেন্টের ম্যানেজার হয়ে আমি ওখানে পোস্টিং হলো আমার। তো আমি গিয়ে 1 মাসটাকে এরকম কাজ হয়েছে। তারপরে বলল, তারপরে দেখলাম যে একটা কাগজ আমার কাছে এসছে, সেই কাগজে কত 2000 কেজি না 3000 কেজি এরকম মোনোবেসিক ক্যালসিয়াম ফসফেট, ওটা আর কি গুজরাট থেকে ওইটা আসবে, অর্ডারটা ওখান থেকে আসবে, ট্রাকে করে মালটা আসবে। তো আমি যেহেতু কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, তো ওখানে আর কি সাইন করে ওটাকে পাস করাতে হবে, মানে পাস করানো মানে হচ্ছে যে ওই মালটা আমাদের অ্যাপ্রুভড আর কি, অ্যাপ্রুভ। কিন্তু আমি সমস্ত কন্ডিশন করে দেখলাম যে অ্যাপ্রুভ করতে গেলে ওদের একটা স্যাম্পেল আমরা নেব, স্যাম্পেলটা টেস্ট করব, টেস্ট করে দেখব যে কোয়ালিটি কন্ট্রোলটা মিলছে কিনা। মানে চোখের ড্রপ, তো চোখের ড্রপে যদি কোনো ইম্পিউরিটি থাকে তাহলে চোখটা নষ্ট হয়ে যাবে, তো সেটা দেখতে হবে যে মিলছে কিনা। তো আমি তখন যে লোকটা ওখান থেকে যে লোকটা এসেছিল কলকাতায়, সে বলল যে আগের তো যিনি ম্যানেজার ছিলেন তিনি তো সই করে দিতেন, এত তো কিছু করতেন না, তো আপনি এটা সই করে দিন, ওখান থেকে ট্রাকে করে জিনিসটা আসবে। তো আমি বললাম দেখুন আমি তো এখানে সই করতে পারবো না, কারণ নর্মস হচ্ছে যে এই জিনিসটা যেটা আপনারা ওখান থেকে পাঠাচ্ছেন সেই জিনিসটা কি ভালো ঠিক আছে কি না এটা আমি আগে যাচাই করব, তারপরে এখানে আর কি আমি সাইন করব। তখন বলছে ও আপনি তো নতুন এসছেন, আপনি কিছু জানেন না, এখানে নিয়মটাই এটা, এরকম যাচাই ফাচাইয়ের কোনো প্রশ্ন নেই, হ্যাঁ আপনি এখানে সই করে দেবেন, দ্যাটস ইট আর কি, এরকমভাবেই চলে আসছে। আপনি আপনার পাওনাটা পেয়ে যাবেন, আপনি বুঝতে পারছি আপনি নতুন এসছেন, একটু বেশি চাহিদা আপনার, তো আপনি পেয়ে যাবেন, হ্যাঁ বলে 20,000 টাকা আমার টেবিলের ওপর রাখলো, দুটো এরকম বান্ডিল 10,000 করে আমার টেবিলের ওপর রাখলো, বললো দেখুন এতে আশা করছি আপনার মিটে যাবে, বাচ্চা ছেলে আপনারা কত টাকার দরকার পড়বে, মিটে যাবে, প্রয়োজন হলে 8-10 আমি দিতে পারি, তো এর মধ্যে ব্যাপারটা মিটিয়ে ফেলবো। এবার তখন আমি নতুন চাকরিতে জয়েন করেছি, আমি তো ভাবতেই পারছি না এইসব আর কি এরকম হতে পারে, মানে সামান্য আমি সই করে দেওয়ার জন্য আমাকে 30,000 টাকা দেবে, এরকম হতেই পারে। তো আমি বললাম যে আমি তো এসব টাকা ফাঁকা নেবো না, আমি ভালো করে চিন্তা করে দেখি তারপরে আমি বলবো। হ্যাঁ বলছে ঠিক আছে, এরকম তো সবাই চিন্তা করে যারা নতুন জয়েন করে। তো বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা বললো না এসব একদম করবে না, এসব অন্যায়, এসব করবে না, তুমি টাকা পয়সা কিছু নেবে না, তুমি ওই জিনিসটা যদি ভালো হয় তবে কেবলমাত্র সার্টিফাই করবে, না হলে করবে না। হলো, পরের দিনকার গেলাম, পরের দিনকার আমি অফিসে ঢোকার আগে থেকেই উল্টো দিকে বসে রয়েছি, আমার টেবিলে বসে রয়েছি, গেছি, যাওয়ার পরে নন বেঙ্গলি ভদ্রলোক বলে তারপরে বলছে, আমি বললাম না দেখুন আমি এটা করতে পারবো না, আপনি মালটা পাঠান, আমি টেস্ট করে দেখি, যদি ঠিক থাকে আপনাকে একটাও পয়সা লাগবে না, আমি অ্যাপ্রুভ করে দেবো। তখন তো আমি বুঝেই গেছি যে ওর যদি মালটা ঠিক থাকতো তাহলে এত পয়সা খরচা করতো না আমার পিছনে। তো এবারে আমি ভাবলাম, এবারে আমাকে বললো যে ঠিক আছে 50 লাগবে কি, 50-এ তাহলে ব্যাপারটা হয়ে যাক। আমি বললাম না টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আমি কিন্তু এটা করতে পারবো না, কারণ আই ড্রপ এটা সবাই চোখে টোকে দেয়, আমি এটা করতে পারবো না, আপনি কিছু মনে করবেন না, আমি এটা করতে পারবো না। তখন বলছে যে না এটা এভাবে তো হয় না, এভাবে তো আপনি করতে পারবেন না, অনেক ঝামেলা হবে। হ্যাঁ তো আমি বললাম যে সেটা নিয়ে আমি তো চিন্তা করছি না,
আমি বলতে চাইছি যে এইভাবে আমি সই করতে পারবো না, আপনি এবারে যাও। এইবারে আমাদের যে ম্যানেজিং ডাইরেক্টর, কোম্পানি যে ম্যানেজিং ডাইরেক্টর, তার কাছে আমি গেলাম সন্ধ্যের দিকে, মানে একটু দেরি করে গেলাম। যখনই দেখছি ওই ঘরে বসে রয়েছে কেউ, তো একা বাবু রঞ্জিত দে হচ্ছে, উনি হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। আমি ওনাকে বললাম যে দেখুন, প্রোডাকশন ডিপার্টমেন্টে একটা মালের অর্ডারের জন্য এরকম ধরনের হচ্ছে। তখন বলছে যে হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে অনেক কিছু এরকম ধরনের লোকজন আসে, হ্যাঁ আসলে ওরা তো খুব মানে একটু ক্রিমিনাল টাইপের লোক, ওদের সাথে সাবধানে একটু ট্যাকেল করা ভালো, একটু অ্যাডজাস্ট করে ব্যাপারটাকে পাস করিয়ে দেয় ভালো। আমি ভাবছি যে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এই কথা বলছে, আসলে ম্যানেজিং আগে থেকে টাকা খেয়ে বসে রয়েছে, ওকেও দিয়েছে, ম্যানেজিং ডাইরেক্টরকেও দিয়েছে, হ্যাঁ প্রায় 43 থেকে 44 লক্ষ টাকার মনোবেসিক ক্যালসিয়াম ফসফেট আসবে, ওদের কাছে 50,000 টাকা 1 লাখ টাকা কোনো ব্যাপারই না। আমি বললাম যে আপনি এই কথা বলছেন? বলছে দেখুন, আমাকে বলছে দেখুন লাইফটা তো অনেক বড় ব্যাপার, তো এটার সাথে তো আপনি অ্যাডজাস্ট করতে নিশ্চয়ই চাইবেন না। হ্যাঁ, এবার তুই বললে বিশ্বাস করবি না, আমি সেই দিনকারই আমার সাথে 5 থেকে 6 বার ফোনেতে কথা হয়েছে বড়দার ওই কোম্পানির সাথে। এবারেই আমি বারবার বাবা মাকে বলে দিয়েছি ডিনাই করতে, আমি বারবার ডিনাই করেছি। এবারে পুরোটা র্যাকেট, মানে ওই অফিসে মানে পুরোটা র্যাকেট। হ্যাঁ, এবারে ওই দিনকার আমাকে এমন একটা অসুবিধায় ফেললো যে প্রোডাকশানটা এমন একটা পর্যায়ে গেল যে ওদিনকার প্রোডাকশানটা মানে প্ল্যান্ট যেখানে আর কি আইটেমটা তৈরি হয়, ওই প্ল্যান্টের কিছু একটা প্রবলেম মানে কয়েকটা স্ক্রু খুলে গিয়ে কিভাবে কি হলো জানি না, আইটেম পুরো বন্ধ হয়ে গেল, তৈরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু তার পরের দিনকার আমাদের প্রায় 4 থেকে 5 লাখ আইটেম দিল্লিতে পাঠানোর কথা আছে। তো এবারে কি হলো না, আমি তখন রাত্রিবেলা থেকে গেলাম ওই প্ল্যান ঠিক করার জন্য এবং রাত্রিবেলা ওভার ডিউটি করে জিনিসটাকে করার জন্য। এবারে আমাকে বললো যে আপনাকে তো রাত্রিবেলা থাকতে হবে, কারণ প্ল্যান্টের এই অবস্থা, কিন্তু কালকেই সকালবেলা মাল ডিসপ্যাচ করতে হবে, আপনি থাকবেন, ওয়ার্কার থাকছে, এরা কাজ করবে। এটা কিন্তু পুরোপুরি চাল, মানে রাত্রিবেলা ওখানে আমাকে আটকে দেয়া। এবার রাত্রিবেলা আমি ওখানে আটকে গেলাম। রাত্রিবেলা আটকে যাওয়ার পরে এইবারে আমার সামহাও মনে হলো যে প্রোডাকশানে কেউ ইচ্ছা করে কিছু করেছে। তো মেন প্রোডাকশানটা যেখানে হচ্ছে ওটা পাইপলাইন দিয়ে আর একটা জায়গায় মানে মেশিন আছে, ওখানে জিনিসপত্রগুলো মেশানো হয়, আর ওই জিনিসটা এসে বটলিং প্ল্যান্ট আর একটা জায়গায় বটল ছোটো ছোটো বটলে ভরা হয়। তো বটলিং প্ল্যান্টে ওইসব আমি দেখলাম সব ঠিক আছে। এবারে রাত্রিবেলা রাত 9:30 থেকে 10টা, তখন একজন আমাকে বললো যে স্যার এ মনে হয় এখানে কিছু হয়নি, একেবারে মেন প্ল্যান্টে কিছু হয়েছে, আপনি একটু মেন প্ল্যান্টে একটু দেখে নিন। হ্যাঁ, এইবারে মেন প্ল্যান্ট হচ্ছে ওখান থেকে বেশ খানিকটা দূরে, মানে পাইপলাইন দিয়ে। আমি মেন প্ল্যান্টে যাচ্ছি, ওই জায়গাটা অন্ধকার, একটু অল্প অল্প আলো আছে, মিনমিনে আলো রয়েছে। তো প্ল্যান্টের দরজার কাছে গেছি, দরজার কাছে গিয়ে দেখছি মেন প্ল্যান্টের দরজাটা এরকম বন্ধ বাইরে থেকে। দরজাটা খুলে দেখছি প্ল্যান্টটা চলছে, কিন্তু আলো ফালো সব বন্ধ। এবার প্ল্যান্টের যে এগুলো মানে লাল আলো জ্বলছে, গ্রিন আলো জ্বলছে, এইসব আলো টালো জ্বলছে। তারপরে আমি যেই ওখানে ঢুকেছি দেখছি যে 2-3টে ছেলে ওই অন্ধকারের মধ্যে ওরা বসে রয়েছে, দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে মানে মোবাইলের আলো জ্বালিয়েছে। আমি বললাম যে আলো ফালো জ্বলছে না কেন? বলছে এরকম গালাগালি দিয়ে বলছে, শুয়োরের বাচ্চা তুই দাঁড়া, হ্যাঁ তোর হচ্ছে বলে। আমি বলছি আলো খেয়ে তোমরা এইসব জিজ্ঞাসা করছি, কোনো কথা নেই। হ্যাঁ, দুমদাম করে মাথায় মারলো, ঘাড়ে মাথায় মারলো, মেরে টেরে সই করবি কিনা বল, এসব হ্যানাতানো শুরু হয়ে গেল। আর মার ফাল লাথি ফাতি, ওরা 3-4 জন ছিল, তো ওর সাথে এরকমভাবে কিছু করার নেই। শশীদা বলে একজন ছিল ক্লাস 4 স্টাফ, মানে ও আর কি মানে এই জল টল দেয়, ডায়েরি ফায়েরি এইসব হ্যানাতানো বই এইসব দেয়। তো শশীদা আমাকে খুব ভালোবাসতো, ওই 2-4 মাস ধরে কাজ করেছি, ও আমাকে খুব ভালোবাসতো। এবারে ও সঙ্গে সঙ্গে বাইরে দিয়ে যাচ্ছিল বা কোনো কারণে যাচ্ছিল, ও এবার দেখতে পেয়েছে। ওবার দেখতে পাওয়ার পরে আমার আমি এমএসসি করতাম, এরকম একটা বন্ধু অন্য একটা প্ল্যান্টে ছিল, ওকে ডেকে নিয়ে চলে এসছে। বলছে যে বাবুকে মারছে ওখানে ধরে, কারা সব মারছে, কী সব গন্ডগোল হয়েছে ওই ঘরের মধ্যে, বটলিং প্ল্যান্টের পাশে ঘরে গিয়ে বাবুকে মারছে টারছে, আপনি গিয়ে দেখবে চলুন। তা ও এসছে, তারপরে সিকিউরিটি একটা নিয়ে এসছে। তখন তো আমার মাথায় ঘাড়ে এমন মেরেছে, আমার তো পুরো সেন্স নেই আর কি, আমি কিছুই জানি না।
তারপর যখন আমার সেন্স ফেন্স এলো, তখন দেখছি আমি নীলরতন সরকার মেডিকেল কলেজের একটা এমার্জেন্সি বেডে শুয়ে রয়েছি, অক্সিজেন ফক্সিজেন লাগানো, আর সব শুয়ে রয়েছি, ঘাড়ে ফাড়ে মাথায় ব্যথা, কাঁধের এখানে মানে প্লাস্টার হয়ে গেছে, প্লাস্টার করে দিচ্ছে এখানে, মানে রড ফড দিয়ে মেরেছে আর কি। হ্যাঁ, প্লাস্টার হয়ে গেছে, এরকম ধরনের হয়ে গেছে। তো তারপরে বাড়িতে বাবা চলে গেছে, মা চলে গেছে। বাবা বলছে এই সব জায়গা এখানে চাকরিই করতে হবে না তোকে, তোকে এরকমভাবে, তোর পৃথিবীতে কোনো শত্রু নেই, তোকে এরকমভাবে মেরেছে, 4-5টা ছেলে মিলে সবাই একসাথে মেরেছে। আমি তো অবাক হয়ে গেলাম, থানায় ডায়েরি হলো, এইসব হলো, কে মেরেছে অন্ধকারে আমি দেখতেও পাইনি, কোনো কেসই হলো না, কোনো কিছু হলো না। আর ওই দেশ মেডিকেলের ম্যানেজার ওরাও কোনো স্টেটমেন্ট দিল না, এইসব হয়ে গেল, হয়ে গিয়ে তারপরে আমি চাকরি ছেড়ে দিলাম। ওখানে চাকরি ওরকম করে ছেড়ে দিলাম, ভাবতে পারবি না এরকম হয়েছে আমার ইন্ডাস্ট্রিতে চাকরি করার এটাই। তো ওখানেই আমি এইসব 2 নম্বরে ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস ওখানে হতো। ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস ওরা কি করতো না, কোনো একটা ওষুধ ধর, হ্যাঁ, এবার কোনো একটা কোম্পানির ওষুধ কীরকম 2 নম্বরই দেখ, এটা ধর কোনো একটা কোম্পানির ওষুধ, এবার ওষুধটা কী করে বানিয়েছে, ওষুধটা অনেক কিছু জিনিস দিয়ে বানিয়েছে। এবারে ওষুধটাকে গুলে ওরা কি করতো, আমি অনেকবার দেখেছি, আমি এটা জিজ্ঞাসা করতাম যে কী করছে, ওষুধটা গুলে এরকম ধরনের একটা ক্রোমাটোগ্রাফিক কলাম থাকতো, সেই কলামের মধ্যে ফেলে দিত, ফেলে দিয়ে ওপর দিয়ে একটা সলভেন্ট ঢালতো, সলভেন্ট ঢেলে ওষুধটার মধ্যে কী কী জিনিস দিয়ে ওষুধটা মিশিয়েছে করেছে সেটা এরকম আলাদাভাবে আলাদা হয়ে যেত। এই একটা জিনিস, এই একটা গ্রিন, একটা রেড, একটা ইয়েলো, একটা, এগুলো সব আলাদা করতো, আলাদা করে ওগুলোকে অ্যানালিসিস করতো, টেস্ট করে দেখতো যেগুলো কি, এগুলো টেস্ট করে বের করতো যে কি কি জিনিস মিশিয়ে ওই ওষুধটা করা হয়েছে, কত অ্যামাউন্ট মেশানো হয়েছে। এবারে ওরকম করে দেশ মেডিকেলে কি করা হতো না, ডুপ্লিকেট ওষুধ বানানো হতো, মানে অন্য একটা কোম্পানি যেভাবে বানিয়েছে ওর নকলি মালটা বানানো হতো, ওই রকম কালার, ওরকম জিনিস চলে আসতো। তো ওটা দেশ মেডিকেলে ছাপ মেরে কিন্তু অ্যাকচুয়ালি অন্য কোম্পানির একটা ওই কম্পোজিশন কিন্তু অন্যদের নকল করতে পারো না তুমি, কিন্তু দেশ মেডিকেলে সব হতো। তো ওখানে ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস করে এরকম সব আলাদা ইনগ্রেডিয়েন্ট বের করা হতো, বের করে সেগুলোকে নিয়ে কী করা হতো না, মার্কেটে ওই দেশ মেডিকেলে ওষুধ বলে ছাপ্পা দিয়ে এসব করা হতো। এগুলোর জন্যে ধরা পড়তো, কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো যে ন্যাশনাল টেস্ট হাউস যারা এগুলো ধরে তাদেরকে প্রতি মাসে নাকি 20 থেকে 22 লাখ টাকা করে তাদেরকে ঘুষ দেয়, সেই জন্যে তারা আর ধরবে না অন্য বড় কোম্পানির ওষুধ। আর R&D ডিভিশন দেখেছে, R&D ডিভিশনে কোনো কাজ নেই, R&D ডিভিশন কোনো কাজ করে না, এরকম করে ক্রোমাটোগ্রাফিক অ্যানালিসিস করে এরকম করে হেভি। আমি ওখানে ওসব 2 নম্বরই কেস সব দেখেছিলাম, পুরো টোটাল করাপ্টেড জায়গা। হ্যাঁ, হেটেরোজেনিয়াস ক্যাটালিস্ট যেটা, সেটাও কিন্তু এই একই অ্যাডজর্পশনের উপরে বেস করে কীরকম ধরনের ক্যাটালিস্ট হয়, ক্যাটালিস্ট কীভাবে কাজ করে, এবং ক্যাটালিস্টের আলাদা করে আমি থিওরি পড়াবো, আমাদের এখানে সিলেবাসে আছে। অ্যাডজর্পশন ইন্ডিকেটার, এক ধরনের ইন্ডিকেটার হয় অ্যাডজর্পশন ইন্ডিকেটার, সেই ইন্ডিকেটারও একটা কালার চেঞ্জ করে। ইন্ডিকেটার, নর্মাল ইন্ডিকেটার যেরকম কালার চেঞ্জ করে, অ্যাডজর্পশন ইন্ডিকেটার বলেও হয়, ইকুইভ্যালেন্স পয়েন্টে এসে কালার চেঞ্জ হয়, তাতেও কিন্তু এটা ইউজ করা যায়, এরকম ইন্ডিকেটারে অ্যাডজর্পশন ইন্ডিকেটার বলে। তাতেও ইনার্ট গ্যাস মিক্সচার, অনেকগুলো গ্যাস যদি একসাথে থাকে তাহলে তাদেরকে সেপারেট করা, অ্যাটমসফিয়ারে অনেকগুলো গ্যাস থাকে, তাই ইনার্ট গ্যাসগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন এসব থাকে, তো এদেরকে সেপারেট করতে হয়। তো অ্যাডজর্পশন দিয়ে এরকমভাবে সেপারেট করতে হয়। কোকোনাট মানে নারকেলের যে মালা, ওই মালাগুলোকে এরকম গুঁড়ো করে রেখে দেয়, কোকোনাট চারকোল বলে। কোকোনাট চারকোলের মধ্যে দিয়ে পাঠানো হয়, কোকোনাট চারকোল একটা ইনার্ট গ্যাসকে অ্যাডজর্ব করে নিয়ে ডিওয়ার ফ্লাস্ক বলে এরকম একটা ফ্লাস্ক হয়, অ্যাডজর্ব করে নিয়ে ওখান থেকে আলাদা করে ফেলা হয়, বিভিন্ন রকমের গ্যাসকে আলাদা করা হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো করা হয়। আর এটা হচ্ছে কি না, কোন একটা ওরের মধ্যে ইম্পিউরিটি থাকলে এটা কি করতে হয় না, অয়েল দিয়ে এরকম করে নাড়ানো হয়, নাড়ালে কি হয় না, ফোম তৈরি হয়, ফোমের মধ্যে কি হয়, ওরটা আটকে উপরে উঠে যায়, আর নিচে এই যে ওরগুলো সব, এই যে ফোম ওঠে, ফোমের সাথে গায়ে আটকে যায়, এই যে ফেনা হয়, ফেনার গায়েতে এগুলো আটকে যায়, এগুলো হয়ে উপরে উঠে যায়, আর নিচে গ্যাং মানে হচ্ছে কাদা ফাদা হেনা তেনা নিচে পড়ে যায়, একে বলে ফ্লোটেশন প্রসেস। এই প্রসেসটার নাম হচ্ছে ফ্লোটেশন প্রসেস। এটাতেও অ্যাডজর্পশন এগুলো ইউজ করা হয়। এগুলো সবই হচ্ছে ছোট করে জিজ্ঞাসা করে। এই চ্যাপ্টারের আমি বলেছিলাম যে 3টে পার্ট আছে। একটা হচ্ছে আমি 2 দিন ধরে পড়ালাম অ্যাডজর্পশনটা আমি পড়ালাম, অ্যাডজর্পশন কি, তার থিওরি কীভাবে হয় না হয়,
খুব ইজি ব্যাপার, অ্যাডসর্পশন অ্যাপ্লিকেশন পড়ালাম। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কোলয়েড, আর থার্ড হচ্ছে ক্যাটালাইসিস, কীভাবে ক্যাটালিস্ট করে। ক্যাটালিস্ট কী কাজ করে এটা সবাই জানে, কিন্তু ক্যাটালিস্ট কীভাবে কাজটা করে সেটা কেউ জানে না, ক্যাটালিস্টের থিওরি আছে। তো আমরা নেক্সট ডেতে কোলাইডাল সলিউশন বলে যে পার্টটা রয়েছে এই পার্টটা নিয়ে ডিটেল ডিসকাস করবো। এটা খুব ইন্টারেস্টিং, এখান থেকে কোশ্চেন আসে কোলাইডাল সলিউশন, এটা নিয়ে আমরা পরের দিনকার ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। আজকে আমরা ওই অ্যাডসর্পশন যেটা সেটা নিয়ে হলো আপাতত। এখন সাবধানে থাকিস আর কি, করোনা ফরোনা এসব তো হচ্ছে আর কি। আমার মানে আমি কি বলবো, মানে আমার স্কুলের কয়েকজন বন্ধুর হয়ে গেছে, কিন্তু আমি তো অ্যাটলিস্ট ওদের সাথে আলাদা রয়েছি, কিন্তু আমার তো অ্যাটলিস্ট কোনো সিমটম ফিমটম দেখছি না আর কি এখনো পর্যন্ত। তো সেই জন্যে মানে ভয় লাগে আর কি মাঝে